ফার্স্ট কথা হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কোথায় থাকে? হৃৎপিণ্ড কোথায় থাকে এটা সবসময় মনে রাখবা 58 দিয়ে। কি দিয়ে মনে রাখবে? 58 দিয়ে। একটু বলে দেই, বলো তো আমাদের শরীরে কয়টা হলো তোমার কশেরুকা আছে? যদি প্রশ্ন করা হয় তুমি বলবা ভাইয়া C7 T12 মানে 12টা থোরাসিক কশেরুকা আছে। সবাই তো জানো যে বক্ষদেশীয় কয়টা কশেরুকা আছে? 12টা হলো বক্ষদেশীয় কশেরুকা আছে। কশেরুকা তো নিশ্চয়ই মনে হয় তোমরা জানো যে একেবারে পিঠের দিকে, ওই যে পিছন দিকে যে থাকে আর কি কশেরুকাগুলা। অনেকে একজন অনেকজনকে মেনশন করেছে, মার্জান হলো অনেকজনকে মেনশন করেছে, অনেক ধন্যবাদ তোমাকে। তো এই যে 12টা যে কশেরুকা থাকে এগুলাকে সিরিয়াল করা হয়েছে। ধরো হৃৎপিণ্ডের পিছনে হলো তোমার আমাদের শরীরের পিছন দিকে মেরুদণ্ডের এখানে ধরো এটা হলো প্রথম কশেরুকার হাড্ডি, এটা হলো সেকেন্ড। দেখবা একটা মানব কঙ্কাল দেখলে তোমরা দেখবা এরকম 12টা হলো কশেরুকা থাকে বক্ষদেশীয়। তো সেই 12টা কশেরুকার মধ্যে 5 নম্বর যে কশেরুকা, ধরো এটা 1 2 3 4 5 থেকে এরকম 8 পর্যন্ত, 5 থেকে 8 এই এরিয়ার মাঝখানে হলো তোমার হৃৎপিণ্ডটা অবস্থিত। তাহলে সবসময় একটা কথা মনে রাখবা 58 T58। আমরা T20 খেলি না, ওই T20-র মতো হলো T58। 58-র 5-এ হলো T5 মানে থোরাসিক 5, 5 নম্বর বক্ষদেশীয় কশেরুকা থেকে T8 8 নম্বর। এই দুইটার মাঝখানে তোমার মোটামুটি হলো একটা মানুষের কি অবস্থান করে? হৃৎপিণ্ড অবস্থান করে। তাহলে T58 দিয়ে মনে রাখবা যে থোরাসিক 5 টু থোরাসিক 8 বা বক্ষদেশীয় 5 নম্বর কশেরুকা থেকে 8 নম্বর কশেরুকা, এই রেঞ্জের মাঝখানে হলো মানুষের হৃৎপিণ্ড অবস্থান করে। ফার্স্ট কথা। সেকেন্ড জিনিসটা কি? সেকেন্ড জিনিসটা হলো এই যে এখন একটা হৃৎপিণ্ড আমরা যে পড়তেছি, তাহলে সেই হৃৎপিণ্ডটা দেখতে কি রকম? হৃৎপিণ্ডটা হলো তোমার ত্রিকোণ আকৃতির দেখতে। তাহলে একটা হৃৎপিণ্ড তোমার দেখতে হলো ত্রিকোণ আকৃতির একটা হৃৎপিণ্ড, যেটা হলো তোমার 5 থেকে 8-এর মধ্যে অবস্থান করে। এখন একটা হৃৎপিণ্ড যদি আমরা একটা হৃৎপিণ্ডের মডেল যদি দেখি, এই মুহূর্তে তো আসলে হৃৎপিণ্ডের মডেলটা আমার হাতের কাছে নেই, যাই হোক তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করতে হবে। একটা হৃৎপিণ্ড এই যে ত্রিকোণ আকার, সেই হৃৎপিণ্ডের একটা পার্ট থাকে হলো চোখা অংশ থাকে, আর একটা পার্ট থাকে হলো তোমার ভোঁতা অংশ থাকে। ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের যে হৃৎপিণ্ডটা ত্রিভুজের মতো দেখতে একটা হৃৎপিণ্ড যে এইরকম ভাবে হয়ে গেছে, এই যে এইটা হলো মোটামুটি একটা হৃৎপিণ্ড। তুমি ধরো ফার্স্টে তুমি চিন্তা করো, এটা একটা ধরো একটা হৃৎপিণ্ড দেখতে, তাহলে হৃৎপিণ্ডের এই যে যেই পার্টটা চোখা হয়ে গেছে না, মানে একটু মনে করো সরু চোখা, এই পার্টটাকে আমরা বলি হলো অ্যাপেক্স। এই পার্টটাকে আমরা কি বলি? অ্যাপেক্স বলি, অ্যাপেক্স। তাহলে হৃৎপিণ্ডের সরু চিকন অংশটার যে মুখটা সেটাকে আমরা বলতেছি হলো অ্যাপেক্স। আর অ্যাপেক্সের পিছন দিকে, এটা তো আসলে 3 ডাইমেনশনাল ছবি না, বুঝছো, 2 ডাইমেনশনাল ছবি। যাই হোক, তো 2 ডাইমেনশনাল ছবি এই জন্য হয়তো একটু বুঝতে টাফ হতে পারে। একটু চিন্তা করো যে অ্যাপেক্সের অপোজিট সাইডে এই যে এখানে যে একটা চওড়া যে অংশ আছে, এই চওড়া অংশটাকে আমরা বলি হলো বেজ। বেজ বলা হয়। অর্থাৎ অ্যাপেক্সটা হলো তোমার সামনের দিকে চওড়া সরু একটা অংশ অ্যাপেক্স, আর পিছন দিকে হইলো তোমার একটু চওড়া এবং উপরের দিকে উঠে গেছে, এটাকে আমরা বলি হলো বেজ বা ভূমি বলি। কারণ এটা কিভাবে মনে রাখবা ভাইয়া? সবসময় একটা কথা খেয়াল রাখবা, ভূমি সবসময় কি হয় বা বেজ কিন্তু সবসময় তোমার চওড়া হয়। এই যে আমরা একটা দালান বানাইতে যাই, একটা দালান বানাইতে গেলে বেজটা কি হইতে হয়? অনেক চওড়া হইতে হয় না? ঠিক সেম ভাবে হৃৎপিণ্ডেরও চোখা সরুটা হলো অ্যাপেক্স, আর যে অংশটা একটু চওড়া আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে ওটা দালান কোঠা বা বিল্ডিং এর মতো করে আমরা চিন্তা করছি, এটা হলো হৃৎপিণ্ডের বেজ। তার মানে বেজ হলো তোমার চওড়া উপর ঊর্ধ্বগামী, আর অ্যাপেক্স হলো তোমার সরু নিম্নগামী। তার মানে খেয়াল করো অ্যাপেক্স কিন্তু নিচের দিকে নেমে আসছে, তাহলে অ্যাপেক্স হলো তোমার সরু নিম্নগামী আর বেজ হলো তোমার চওড়া ঊর্ধ্বগামী। আচ্ছা, এখন হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রস্থ মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। আজকে আমি একটু মেডিকেলের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেহেতু বায়োলজি পড়াচ্ছি একটু মেডিকেলও আলোচনা করে যেখান থেকে কি কি আসছে দেখবা যে তোমরা এখন সব পারতেছো আজকে ক্লাসের পরে। একটু ধৈর্য ধরে ক্লাস করো, ইনশাআল্লাহ দেখবা যে আজকে ক্লাসের পরেই তোমরা মোটামুটি সব শিখতে পারবা আর কি। তাহলে অ্যাপেক্স বেস এগুলো আমাদের হয়ে গেছে। এখন আসো এই যে একটা হৃৎপিণ্ড, তাহলে সেই হৃৎপিণ্ডের দৈর্ঘ্য প্রস্থ কেমন? 128 দিয়ে একটু মনে রাখবা, 128 128 128, ঠিক আছে। 128-এর প্রথম 12 হলো তোমার সেন্টিমিটার, এটা হলো হৃৎপিণ্ডের দৈর্ঘ্য, আর পরের 8 হলো তোমার হৃৎপিণ্ডের প্রস্থ। তার মানে হৃৎপিণ্ড হলো তোমার
128 দিয়ে মনে রাখবে 12 সেন্টিমিটার দীর্ঘ এবং 8 সেন্টিমিটার হলো তোমার প্রস্থ থাকে একটা হৃৎপিণ্ডে আর কি, ঠিক আছে? এটা মোটামুটি একটা হিসাব, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসো তোমার ছেলেদের ক্ষেত্রে তোমার হার্টের দৈর্ঘ্য প্রস্থ আমরা তো বললাম, দৈর্ঘ্য প্রস্থ এভারেজ বললাম। ছেলেদের এখন একটা হার্টের ওয়েট কত বা একটা ওজন কত, তাই না? ছেলেদের ক্ষেত্রে হার্টের ওয়েট হলো তোমার 250 থেকে 390 এত গ্রাম। এটা হলো ছেলেদের একটা হৃৎপিণ্ডের ওজন এভারেজে আর কি, গড়ে। আর মেয়েদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজন হলো তোমার 200 থেকে তুমি ধরে নাও হলো 275 গ্রাম। ক্লিয়ার? তাহলে ছেলেদের ক্ষেত্রে হৃৎপিণ্ডটা একটু বড়, 250 থেকে 390 গ্রামের মতো। আর মেয়েদের ক্ষেত্রে এটা হলো তোমার 200 থেকে তোমার 275 এরকম রেঞ্জের মধ্যে। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি। এখন এখান থেকে একটা মজার কথা বলি। অলওয়েজ মনে রাখবা যে ছেলেদের হৃৎপিণ্ড হলো অনেক বড়, এই জন্য দেখবা যে ছেলেদের হৃৎপিণ্ড বড় দেখা এই বড় জায়গায় হলো অনেকগুলা একটা মেয়েকে হলো একটা ছেলে স্থান দিতে পারে। একই সময় দেখবা যে একটা ছেলে অনেকগুলা মেয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছে, কিন্তু মেয়েদের হৃৎপিণ্ডটা একটু ছোট, ওদের আত্মাটা একটু ছোট। ওরা দেখা যায় যে ওদের বয়ফ্রেন্ড বা কেউ যদি ও বাদে আরেকজন মেয়ের সাথে কিছু করতে নেয়, জুতা খুইলা হলো পিটায়। বাট ছেলেরা কখনো এগুলা করে না। ছেলেরা খুশি হয় কেন? কারণ ওদের হৃৎপিণ্ডটা হলো অনেক বড়। উল্টা আরো নতুন যদি কোনো মেয়ে আসে, ছেলেরা আরো খুশি হয়, আহ ভালোই তো হয়েছে, আরো একজন চলে আসছে, অনেক খুশি হয় ছেলেরা, কারণ হৃৎপিণ্ড বড়, জায়গা বেশি, বুঝছো? আর মেয়েদের হলো জায়গা ছোট, এই জন্য ওরা একজনেরই জায়গা দেয়। সে একজন যদি আবার অন্য কেউ কারোর সাথে চলে যেতে চায়, জুতা খুইলা দেখবা পিটাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এটার একটা কাহিনী হইলো এই জন্য। তো এই জন্য ছেলেরা অলওয়েজ মাথায় রাখবা, একের বেশি আসলে স্থান দেওয়া উচিত না, ঠিক আছে? নয়তো পরে ঝামেলা হতে পারে। তো এটা একটু হিসাব রাখতে হবে, সব সময় মনে রাখবা। আচ্ছা, ছেলেদের দিল বড়। সহজ কথা হচ্ছে ছেলেরা মন খারাপ করার কিছু নাই, ছেলেদের হলো দিল বড় আর কি, এটা মনে রাখবা। আচ্ছা, তো তাহলে দেখো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, মেডিকেলে আসে এই হিসাবটা একটু আসছে, একটু পড়তে হবে। তাহলে ছেলেদের হলো 250 থেকে 390, ওই যে বলছি দিল বড়, মন বড় ছেলেদের। আর মেয়েদের হলো একটু মনটা ছোট থাকে সবসময়, এই জন্য 200 থেকে 275। আচ্ছা, তো এখন আসো, এবার খেয়াল করো, আমরা এখন যেটা করব, একজন লেখছে, একটা মেয়ে লেখছে যে আজকে বড় হার্ট নয় বলে। আচ্ছা, কোনো সমস্যা নাই, মেয়েদেরও চাইলে হার্ট বড় হয়ে যাবে। কখন? আজকের থেকে তোমাদের যারা বয়ফ্রেন্ড আছে ওদেরকে তুমি সুযোগ দাও, তাইলে দেখবা যে তোমাদের হার্টও বড় হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একজনটা শুধু শুধু কেন ধরে রাখবা? যে যেতে চায় তাকে যেতে দিতে হবে। ওকে, তো এগুলো আমরা পারবো। এখন আসো, হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায় বা পজিশনটা কোথায়? পজিশনটা হলো, তোমরা আমাকে তো সামনাসামনি দেখতেছো, তাহলে বলো তো আমার এই সাইডটা তোমাদের কাছে কি মনে হবে? অফকোর্স তোমাদের কাছে এটা কিন্তু ডান দিকে দেখতেছো, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বাম দিক, ঠিক আছে? তো হৃৎপিণ্ডের অবস্থানটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, আমাদের এই যে এখানের যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় তোমার বক্ষ পিঞ্জর বা বক্ষ গহ্বর বলা হয়, মনে করো। আর নিচের দিকে থাকে হলো উদর গহ্বর। এই বক্ষীয় গহ্বর এবং উদর গহ্বর, এই দুইটার মাঝখানে একটা পর্দা থাকে, যে পর্দাটাকে আমরা বলি হলো ডায়াফ্রাম বা বাংলায় বলি হলো মধ্যচ্ছদা। ধরো এটা একটা মানুষ, হ্যাঁ, তাহলে একটা মানুষের ক্ষেত্রে ধরো এটা হলো বক্ষ গহ্বর আর এটা হলো তোমার উদর গহ্বর। তাহলে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝখানে হলো একটা পর্দা অবস্থান করে, যেটাকে আমরা বলি হলো ডায়াফ্রাম বা বাংলায় বলা হয় মধ্যচ্ছদা। তাহলে একটা হৃৎপিণ্ডের পজিশন কোথায়? তাহলে একটা হৃৎপিণ্ডের পজিশন হলো তোমার ডায়াফ্রামের উপরে বা মধ্যচ্ছদার উপরে, তোমার হলো বক্ষ গহ্বরে দুইটা ফুসফুসের মাঝখানে অবস্থান করে। তার মানে বক্ষ বা মানে হলো তোমার ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার উপরে এই যে বক্ষীয় গহ্বর, এই বক্ষ গহ্বরে আবার ধরো এখানে একটা ফুসফুস আছে, এখানে একটা ফুসফুস আছে, দুই ফুসফুসের মাঝখানে সামান্য হলো তোমার বাম দিকে বা একটু বাম দিকে হলো অবস্থিত। তার মানে দুই ফুসফুসের মাঝখানে একটু বাম দিকে, এই দিকে হলো অবস্থিত। আমরা কিন্তু এখন এই মানুষটাকে কিন্তু সামনে থেকে দেখছি, তো আমাদের যেটা ডান দিক সেটা অবশ্যই কি হবে? অ্যাকচুয়ালি বাম দিক হবে। যেমন তাহলে যদি তোমরা আমাকে সামনে থেকে দেখো, তাহলে এটা হলো আমার বাম দিক। তাহলে দুই ফুসফুসের মাঝখানে তোমার একটু সামান্য বাম দিকে হৃৎপিণ্ডটা অবস্থান করে। কত পজিশনে? ওই যে থোরাসিক 5 থেকে থোরাসিক 8 এর মাঝখানে, মানে 5 থেকে 8 নম্বর বক্ষদেশীয় কশেরুকার মাঝখানে সামান্য বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে, ঠিক আছে?
এবং হৃৎপিণ্ডের যে অ্যাপেক্স একটা টার্ম উচ্চারণ করছি, সেই অ্যাপেক্সটা আমাদের আবার বুকের খাঁচা আছে না সামনের দিকে, বুকের খাঁচার 5 নং পাঁজরের হাড়ের ওইখানে অবস্থান করে। খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে অ্যাপেক্সের পজিশনটা কোথায়? সামনে কিন্তু আমাদের বুকের খাঁচা আছে। তাহলে আমাদের বুকের খাঁচার মধ্যে যে হাড়গুলা, আমারে বলো তো বুকের খাঁচার এখানে হাড়গুলাকে আমরা কি বলি? পরশুকা বলি, তাই না? পরশুকা বলি সামনের দিকে। তাহলে এই অ্যাপেক্সটা হলো, এই অ্যাপেক্সের পজিশনটা হলো আমাদের পরশুকার। যেহেতু আমাদের হৃৎপিণ্ড বাম দিকে, তাহলে আমাদের বাম দিকের 5 নম্বর পরশুকার যে খাঁজ বা যে জায়গা আছে সেইখানে অবস্থান করে। খুবই ইম্পর্টেন্ট। বা অনেকে বলে হলো বাম পাঁজরের 5 নম্বর হাড়ে অবস্থান করে, মানে বাম পাঁজর বা বাম খাঁচার মধ্যে, মানে বাংলায় যাই বলো, ইংলিশে বলা হয় তোমার 5th ইন্টারকোস্টাল স্পেস। আমি ইংলিশটা তোমাদেরকে বলি ভাই, ইংলিশটাই আমার কাছে এখন সহজ লাগে, কারণ মেডিকেলে ইংলিশটাই পড়ে আসি আমরা, অভ্যস্ত। তো মনে রাখবা অ্যাপেক্সের পজিশন হচ্ছে 5th ইন্টারকোস্টাল স্পেসে অবস্থান করে। আর এটাকে যদি আমি এখন একটু বাংলায় বুঝাই, ধরো আমাদের সামনে হলো বুকের খাঁচা আছে, তো হৃৎপিণ্ড তো একটু বাম দিকে অবস্থিত, তো অবশ্যই বাম দিকে ধরো বুকের খাঁচাটা, এখানে থাকে হলো তোমার স্টারনাম। একটু খেয়াল করো, এখানে থাকে হলো একটু স্টারনাম। বায়োলজি বুঝতে হবে, মুখস্থ করে আসলে লাভ করতে পারবা না। এটা ধরো স্টারনাম, তো স্টারনামের এখানে হলো তোমার প্রথম বুকের খাঁচা, এই যে দুই পাশে গেছে, এটা মনে করো তোমার সেকেন্ড, এটা হলো তোমার থার্ড, ফোর্থ, এটা ধরো হলো তোমার ফিফথ বুকের খাঁচা। তাহলে এই যে ফিফথ যে বুকের খাঁচাটা আছে, খেয়াল করো 1 নম্বর যে পরশুকা, তার নিচেরটা হলো 1 নম্বর পরশুকার ফাঁকা জায়গা, 2 নম্বরটার নিচে হলো 2 নম্বরটার ফাঁকা জায়গা, এরকম 3 4 5। তাহলে এই যে 5-এর নিচে আর এই যে এখানে যে 6 আছে, তাহলে 5 এবং 6-এর মাঝখানে এখানে হলো আমাদের বাম দিকে অ্যাপেক্সটা অবস্থান করে। তাহলে অ্যাপেক্সটা মনে করো বাম দিকে 5 নম্বর বুকের খাঁচার যে ফাঁকা জায়গা সেখানে অবস্থান করে, এবং সেই ফাঁকা জায়গাটা অ্যাকচুয়ালি তোমার হবে 5 এবং 6-এর মাঝখানে। কিন্তু হিসাব করতে হয় তোমার কার নিচে আছে সেইটার হিসাব করতে হয়। তাহলে এই ফাঁকা জায়গাটা 5-এর নিচে বলে এই জায়গাটাকে আমরা চিন্তা করব 5 নং ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল মানে ইন্টার মানে হলো এই যে দুইটার মাঝখানে জায়গাটা, আর এটা হলো 5 নম্বরের জায়গা, কারণ 1-এর জায়গা হলো 1 আর 2-এর মাঝখানে। খেয়াল করো 1 নম্বরের জায়গাটা হলো 1 আর 2-এর মাঝখানে, 2 নম্বরের জায়গাটা হলো 2 এবং 3-এর মাঝখানে, 3 নম্বরের জায়গা মনে করো 3 এবং 4-এর মাঝখানে। তাহলে 5 নম্বর যে পরশুকার যে ফাঁকা জায়গাটা থাকবে বা যে স্পেসটা থাকবে সেটা তাহলে কোথায় অবস্থান করবে? 5 এবং 6-এর মাঝখানে। ইংলিশে বলা হয় 5th ইন্টারকোস্টাল স্পেস, বাংলায় বলা হয় বাম পাঁজরের 5 নম্বর জায়গা, বা আসলে বাংলাটা অনেকভাবেই বলা যায়। যাই হোক, এটা মনে রাখবা। তাহলে 5 এবং 6 নম্বর পরশুকার মাঝখানে এই জায়গাটা অ্যাপেক্স অবস্থান করে। আর আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কোন দিক? সামনে থেকে দেখতেছি, তার মানে আমাদের যেটা অ্যাকচুয়ালি ডান দিক সেটা কিন্তু আসলে বাম দিক, এই জন্য বাম দিকে দেখাইছে আসলে। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? তাহলে বেসিকটা কিন্তু ক্লিয়ার। এটা কেন ইম্পর্টেন্ট জানো আমি একটু বলে দেই। যে কোনো হার্টের যে কোনো প্রবলেমে আমরা যারা ডাক্তার আছি, বা আমি তো এখনো ফাইনাল ইয়ারে পড়ছি, আমরা যারা মেডিকেল স্টুডেন্ট বা ডাক্তার আছি, হার্টের যে কোনো প্রবলেম বা একটা হৃৎপিণ্ডকে যখন আমরা পর্যবেক্ষণ করি, কানে কি ডাক্তাররা স্টেথোস্কোপ লাগায় না? স্টেথোস্কোপ লাগিয়ে তারা হলো ফার্স্টে অ্যাপেক্সটাকে খুঁজে বের করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি অ্যাপেক্সটাকে আমরা আগে দেখি যে অ্যাপেক্সের মধ্যে একটা বিট পাওয়া যায়, হার্ট বিট পাওয়া যায়, তো অ্যাপেক্সে আমরা শুনি যে এখানে হার্ট বিটটা ঠিক আছে কিনা। যদি অ্যাপেক্সে কোনো ঝামেলা থাকে আমরা ধরে নেই যে হৃৎপিণ্ডে কোনো একটা অসুখ হয়েছে। মানে একেবারে সিম্পল ভাবে বললাম, আরও কাহিনী আছে, বাট এটা আপাতত মনে রাখো যে অ্যাপেক্সটা কেন ইম্পর্টেন্ট, অ্যাপেক্সের পজিশন জানা। কারণ হৃৎপিণ্ডে যে কোনো অসুখ হইলে আমরা হলো অ্যাপেক্স বিটটার পজিশন দেখে আগে সেখানে স্টেথোস্কোপ রাখি, সেখানে স্টেথোস্কোপটা রেখে আমরা দেখি যে তার হৃৎপিণ্ডের হার্ট বিটটা নর্মাল আছে নাকি অ্যাবনর্মাল আছে। অ্যাবনর্মাল হলেই আমরা ধরে নেই যে একটা ঝামেলা হয়েছে হৃৎপিণ্ডে। ক্লিয়ার? এই জন্য আমাদের অ্যাপেক্স বিটটা জানতে হবে। তাহলে কোথায় অবস্থান করে? 5th ইন্টারকোস্টাল স্পেসে, বা বাংলায় বলে হলো 5 নম্বর বুকের খাঁচার ফাঁকা জায়গায়, মানে যেটা আলটিমেটলি 5 এবং 6-এর মাঝখানে অবস্থিত বাম দিকে। ওকে, এখন আসো হৃৎপিণ্ডের এই জিনিসগুলো আমরা বুঝলাম। হৃৎপিণ্ডের ওজন, দৈর্ঘ্য, প্রস্থ বুঝছি, খয়েরি কালারের হৃৎপিণ্ড, ত্রিকোণা, এগুলো আমরা পারবো, মেডিকেলে আসবে। এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, হৃৎপিণ্ডের তাহলে এই জিনিসগুলোর পরে এর বাইরে হলো আবরণ থাকে। হৃৎপিণ্ডের আবরণটার নাম কি? হৃৎপিণ্ডকে ইংলিশে আমরা বলতেছি হলো হার্ট, কিন্তু এটাকে মেডিকেলে কিন্তু আসলে হার্ট বলা হয় না। মেডিকেলে হৃৎপিণ্ডকে তোমার বলা হয় কার্ডিয়াক।
এই জন্য দেখবা যে হৃৎপিণ্ডের সাথে জড়িত বা হার্টের সাথে জড়িত যে কোনো মেডিকেল টার্মের আগে হলো দেখবা কার্ডিয়াক কথাটা আছে, এটা মনে রাখো। মানে নর্মাল ইংলিশে একরকম, মেডিকেলে আমরা আরেক রকম ইংলিশ ইউজ করি। নর্মাল হার্ট মানে হলো হার্ট, কিন্তু মেডিকেলে আমরা হৃৎপিণ্ড রিলেটেড কিছু বুঝাইতে আমরা কার্ডিয়াক কথাটা ইউজ করি, কার্ডিয়াক। এই জন্য দেখবা যে কার্ডিওলজিস্ট কারা, যারা হার্টের ডাক্তারদেরকে আমরা সংক্ষেপে কি বলি, কার্ডিওলজিস্ট বলি। তোমাদের মধ্যে হয়তো অনেকেরই স্বপ্ন আছে যে ভাই আমিও ফিউচারে কার্ডিওলজিস্ট হইতে চাই, কেউ হয়তো নিউরোলজিস্ট হইতে চাও, ব্রেন নিয়ে কাজ করতে চাও, অনেক অনেক ধরনের থাকতে পারো। তো কার্ডিওলজিস্ট মানে হার্টের ডাক্তার। কেন? কারণ হৃৎপিণ্ড রিলেটেড ইংলিশটাকে মেডিকেলে আমরা কার্ডিয়াক বলি। তাহলে খেয়াল করো, তাহলে কার্ডিয়াক যদি বলা হয় তাহলে সেই কার্ডিয়াকের উপরে একটা আবরণ থাকে, সেই আবরণটাকে আমরা কি বলবো, পেরিকার্ডিয়াম বলবো। এটারও একটু ব্যাখ্যা আমি করি, বুঝে বুঝে পড়বা, মুখস্থ করে তো লাভ নাই। দেখো, ঠিক আছে, পেরিকার্ডিয়াম। তো খেয়াল করো, এই যে এখানে যে পেরিকার্ডিয়াম বলে যে আমরা যে জিনিসগুলো বুঝাচ্ছি, একটু খেয়াল করো। তাহলে পেরি মানে হলো চারপাশে, তাহলে হৃৎপিণ্ডের যে আবরণটা, হৃৎপিণ্ডের আবরণটা কি হৃৎপিণ্ডের চারপাশে থাকবে, তাই না? অবশ্যই হৃৎপিণ্ডের চারপাশে থাকবে। তাহলে বায়োলজিতে পেরি কথাটার মানে হলো তোমার চতুর্পাশে বা চারপাশে। তাহলে বায়োলজিতে পেরি মানে হলো তোমার চারপাশে। আর কার্ডিয়াম বলতে বোঝাচ্ছে, অনেকে এটা ইউদিও বানান করে আর কি, প্যারা নাই। তাহলে পেরি মানে হলো তোমার চারপাশে বায়োলজিতে, আর কার্ডিয়াম মানে হলো তোমার হার্টের চারপাশে। কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড বোঝাচ্ছে, তার মানে পেরিকার্ডিয়াম মানে হলো হৃৎপিণ্ডের চারপাশে, অর্থাৎ আমাদের হার্টের চারপাশে যে আবরণটা, এটাকে এই জন্য নাম দেওয়া হয়েছে পেরিকার্ডিয়াম। তো অর্থ বুঝলে তোর মুখস্থ করা লাগতেছে না যে ভাইয়া হৃৎপিণ্ড মানে কার্ডিয়াক, তাহলে কার্ডিয়াম আসবে, আর আবরণ অবশ্যই চারপাশেই থাকবে, এই জন্য এটাকে বলা হয় পেরি। কারণ বায়োলজিতে পেরি মানে হলো চারপাশ, তাহলে পেরিকার্ডিয়াম মানে হলো হৃৎপিণ্ডের চারপাশ, এই জন্য এটাই হলো আবরণটার নাম। তাহলে আমাকে বলো, খুবই ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। ঠিক আছে, ওকে। তাহলে এইটুকু আশা করি আমরা বুঝবো। তাহলে এর আবরণটা হলো পেরিকার্ডিয়াম, পেরি চারপাশে, কার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের চারপাশে আবরণটা। আচ্ছা, এখন এই পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার আছে বা দুইটা স্তর আছে, ঠিক আছে, দুইটা স্তর আছে। এর মধ্যে একটা স্তর থাকে হলো, আমি এটা পড়ানোর পর হৃৎপিণ্ড আঁকা শিখাবো, কিভাবে 2 মিনিটে সুন্দর করে হলো একটা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ আঁকা যায় শিখাবো। প্রথমে শিখাই নাই, কারণ অনেক স্টুডেন্ট একটু পরে আসছে, এটা পড়ায় আমি হৃৎপিণ্ড আঁকা শেখাচ্ছি। আচ্ছা, তাহলে পেরিকার্ডিয়াম হলো আবরণ। এখন এই আবরণটা 2 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট হলো তোমার আবরণ। দ্বিস্তর বিশিষ্ট আবরণ হলো তোমার পেরিকার্ডিয়াম। তাহলে সেই দ্বিস্তর বিশিষ্ট আবরণের মধ্যে একটা স্তর হলো তোমার তন্তুময়, মানে সুতার মতো বা তন্তুময়, এটাকে বলা হয় ফাইব্রাস পেরিকার্ডিয়াম। ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর আরেকটা হলো তোমার সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে খেয়াল করো, এই যে তাহলে পেরিকার্ডিয়াম যে আবরণটা, সেইটা আবার 2 ভাগে বিভক্ত। তাহলে বাইরেরটাকে আমরা বলতেছি, বাইরেরটা হলো সুতার মতো দেখতে, একটা হৃৎপিণ্ডের বাইরের আবরণটা সুতার মতো দেখতে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি? ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর ভিতরের দিকে যে আবরণটা, সেটাকে বলা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। ওকে, এখন আসো আমি একটু হার্টটা একটু আঁকি, মানে আঁকতে বলতে আগে নর্মাল আঁকবো, তারপরে আমরা লম্বচ্ছেদটা পরে আঁকি, আগে এইটা বোঝানোর জন্য আঁকি। ধরো এটা হলো আমাদের হার্ট, এই যে চোখা অংশ যেটাকে আমরা অ্যাপেক্স বলি, আর এই যে এটা হলো বেজ, এই যে এইটুকু অংশ হলো বেজ। এই দেখো চওড়া, দেখছো বেজ হলো তোমার চওড়া, উপরের দিকে উঠে গেছে বেজ। আর দেখো এই চোখা অংশটা চোখা প্লাস নিচের দিকে নামছে, এই যে উপর থেকে নিচের দিকে নামছে, এটাকে বলা হয় অ্যাপেক্স। যাই হোক, এখন খেয়াল করো, বেজ অ্যাপেক্স আমরা আগেও বুঝাইছি, এটা বোঝানোর উদ্দেশ্য না। এখন আমি 2 ধরনের কালি ইউজ করব জাস্ট আবরণটা বোঝানোর জন্য। একটা হলো আমরা নীল কালি ইউজ করব, আর একটা হলো আমরা লাল কালি ইউজ করব। তাহলে খেয়াল করো, এটা যদি আমাদের হৃৎপিণ্ড হয়, একটা বাজে হৃৎপিণ্ড হয়েছে, দেখে মনে হচ্ছে পা আঁকছি, পায়ের সোল আঁকছি। আচ্ছা, আমার আঁকার হাত খুবই বাজে, প্যারা নাই, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে এটা হলো ধরো হৃৎপিণ্ডের একটা আবরণ, আর এই নীলটা হলো হৃৎপিণ্ডের মনে করো আরেকটা আবরণ। তাহলে খেয়াল করো, তাহলে হৃৎপিণ্ডের আবরণ তো পেরিকার্ডিয়াম, কয়টা স্তর? 2টা স্তর। এই বাইরের যে লাল আবরণটা, সেই লালটা দেখতে অনেকটা সুতার মতো, আর মেডিকেলের ভাষায় সুতাকে তোমার বলা হয় ফাইব্রাস, মানে সুতার মতো দেখতে। অনেকগুলা মনে করো যেমন কাপড় সেলাই করছো না, দেখবা যে অনেকগুলা সুতা দিয়ে কিন্তু অনেকে কাপড় বানায় ফেলে, কাপড় বুনে। অনেকে কিন্তু বাসায় দেখবা যে উল দিয়ে মনে করো একটা মাফলার বানায় ফেলে, অনেকগুলা সুতা দিয়ে 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 একটা মাফলার বানায় ফেলছে, একটা টুপি বানায় ফেলছে।
ব্যাপারটা এরকম। এই বাইরের আবরণটা অনেকগুলো এরকম সুতার মতো, এই লালটা এই জন্য এটাকে বলা হচ্ছে ফাইব্রাস, আর ভিতরেরটা হলো সেরাস। এখন এই সেরাসটা মানে যেটা ভিতরের দিকে থাকে, সেই সেরাসটা হলো আবার তোমার দুইটা ভাগে বিভক্ত। মানে এই সেরাসটারে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। মনে করো ফাইব্রাসের ব্যাপারটা বাদ, তাহলে ফাইব্রাসটা এখন মুছে দিলাম। আশা করি ফাইব্রাসটা বুঝতে পারছো। এটাকে বাংলায় বলা হয় তন্তুময় পেরিকার্ডিয়াম। ফাইব্রাসের বাংলা তন্তু, তাহলে তন্তুময় পেরিকার্ডিয়াম, আর এটা হলো সেরাস পেরিকার্ডিয়াম। এখন এই সেরাস পেরিকার্ডিয়াম মানে নীল যে পেরিকার্ডিয়ামটা ছিল, সেটাকে আমরা এখন যদি মাইক্রোস্কোপ নিয়ে যদি দেখি, তাহলে সেই মাইক্রোস্কোপ নিয়ে দেখলে বা খুব সূক্ষ্মভাবে দেখলে এই সেরাস পেরিকার্ডিয়ামকেও আবার আমরা আরও দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা সরাসরি হার্টের গায়ে লেগে আছে, আর একটা একটু বাইরের দিকে আছে। তাহলে খেয়াল করো, আমি কিন্তু এখন সেরাসটাকেই কিন্তু দুই ভাগে ভাগ করছি। এখন কিন্তু ফাইব্রাসটা মুছে দিছি, কারণ ফাইব্রাসটা আমাদের কাজ শেষ, জানলেই হবে। এখন দেখো ভিতরের দিকে যে সেরাস থাকে, সেই সেরাসের মধ্যে আবার দুইটা স্তর থাকে। তাহলে সেই দুইটা স্তর আমি এখন আবার একটু সুন্দর করে আঁকছি। এই সেরাসের মধ্যে যেই দুইটা স্তর থাকে, তার মধ্যে আবার যেটা বাইরে থাকে, সেটাকে তোমার বলা হয় প্যারাইটাল পেরিকার্ডিয়াম। প্যারাইটাল বানানটা এরকম অনেকটা, প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ঠিক আছে? প্যারাইটাল পেরিকার্ডিয়াম। আর সেরাসের যেই পোর্শনটা বা সেরাসের যেই স্তরটা আবার ভিতরের দিকে থাকে, এটাকে তোমার বলা হয় ভিসেরাল পেরিকার্ডিয়াম। ভিসেরাল পেরিকার্ডিয়াম, ঠিক আছে? তাহলে প্যারাইটাল পেরিকার্ডিয়াম এবং আরেকটা হলো তোমার ভিসেরাল পেরিকার্ডিয়াম। ক্লিয়ার? এটা একটু বুঝাই এখন। মেডিকেলে যে কোনো নরম অঙ্গগুলা, হৃৎপিণ্ডকে একটা নরম একটা অঙ্গ, ফুসফুসকে একটা নরম অঙ্গ, তারপরে হলো তোমার পাকস্থলী একটা নরম অঙ্গ। কিন্তু আমাদের শরীরে অঙ্গকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি। হাড্ডি গুড্ডিরে যদি তুমি অঙ্গ চিন্তা করো, হাড্ডি গুড্ডি হলো শক্ত, আর হৃৎপিণ্ড, তারপর ফুসফুস, তারপর পাকস্থলী, নাড়ি ভুঁড়ি সবগুলো হলো নরম। তো মেডিকেলে নরম অঙ্গগুলাকে সাধারণভাবে ভিসেরা নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? ভিসেরা নামে ডাকা হয়। একবারে সিম্পল হিসাব, মানে আমাদের বডির ভিতরে যত নরম নরম জিনিস আছে ভিতরে, সবগুলারে হলো সাধারণভাবে মেডিকেলে ভিসেরা ডাকে। তাহলে খেয়াল করো, এই ভিসেরা, তাহলে হার্ট হলো একটা ভিসেরা কমন ভাষায়। তাহলে এই হার্টের উপর ঠিক সরাসরি যেই স্তরটা থাকে, এটা একেবারে ভিসেরার সাথে আটকানো থাকে বলে এটার নাম দেওয়া হয়েছে ভিসেরাল পেরিকার্ডিয়াম। ক্লিয়ার? আর অন্যটারে নাম দেওয়া হয়েছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম। তো বুঝতে পারছো? তাহলে আমাদের হৃৎপিণ্ড বা যে কোনো নরম অঙ্গকে আমরা মেডিকেলে সাধারণভাবে ভিসেরা নামে ডাকি। এই ভিসেরার গায়ে যেটা লেগে থাকবে একবারে ভিতরে, সেটাকে বলা হয় এই জন্য ভিসেরাল, অন্যটারে বলা হয় প্যারাইটাল। আর এই দুইটা কিন্তু আলটিমেটলি সেরাস পেরিকার্ডিয়ামের অংশ। আর সেরাসের বাইরে কিন্তু আরেকটা আবরণ থাকে, যেটাকে আমরা ফাইব্রাস পেরিকার্ডিয়াম বলি। ক্লিয়ার? এখন আসো, এই যে তাহলে ভিসেরাল পেরিকার্ডিয়াম আর প্যারাইটাল পেরিকার্ডিয়াম, নামকরণ তো বুঝলা। এই দুইটার মাঝখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে, আমি ইচ্ছা করে একটা বড় ফাঁকা জায়গা আঁকছি। এটাকে তোমার বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস বলা হয়। কি বলা হয়? পেরিকার্ডিয়াল স্পেস। বুঝতেই পারছো, ইংলিশে তোমার বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস। পেরিকার্ডিয়াল। বাসার পাশের কুকুরটা হলো চিল্লাপাল্লা করতেছে, মনে অনেক খুশি হয়েছে এই জিনিসগুলো শুনে আর কি, বুঝছো? আচ্ছা, যাই হোক, তো দেখো তাহলে এই ভিসেরাল পেরিকার্ডিয়াম এবং প্যারাইটাল পেরিকার্ডিয়ামের মাঝখানের যে ফাঁকা জায়গা, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস, বা বাংলায় কি বলা হয়? পেরিকার্ডিয়াল ফাঁকা স্থান, বা স্পেসের বাংলা ফাঁকা স্থান, ঠিক আছে, বলা হয়। এই দুই স্তরের মাঝখানে যে স্পেস আছে, সেখানে একটা ফ্লুইড থাকে, ফ্লুইড বা কিছু তরল পদার্থ থাকে, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। নামগুলো তো খুব ইজিলি আশা করি বুঝতে পারতেছো যে পেরিকার্ডিয়াল স্পেসে যেই তরল পদার্থ থাকবে, অবশ্যই সেগুলোকে হলো পেরিকার্ডিয়াল তরল, বা ইংলিশে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড বলা হয়। আমি এগুলো কেন ইংলিশে বলতেছি বুঝছো? কারণ আসলে কি অনেক কিছুরই না বাংলাগুলো একটু অন্যরকম। পেরিকার্ডিয়াল তরল বলার থেকে পেরিকার্ডিয়াল ফ্লুইড বলাটা কিন্তু বেশি ভালো, এবং এটা তোমরা যখন বড় হবা, যাদের স্বপ্ন হলো মেডিকেলে পড়া বা এই লাইনে যারা পড়বা, ওরা সব বেশি দিন না, তোমরা হিসাব করে দেখো, আল্লাহ যদি বাঁচায় রাখে, ইনশাআল্লাহ তোমরা পরের বছর এই সময় তোমরা মেডিকেলে পড়বা। তো বেশি দিন কিন্তু বাকি নাই, মানে বিশেষ করে 21 ব্যাচ যারা আছো আর 22 ব্যাচ যারা আছো 2 বছর পরেই পড়বা। তো তখন কিন্তু ইংলিশ টার্মগুলাই পড়তে হবে। তো এখন থেকে একটু পড়ে রাখো, মেডিকেল অনেক সুবিধা হবে। তাহলে পেরিকার্ডিয়াল তরল বা পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে বলো তো, মেডিকেল একবার প্রশ্ন আসছে, একটু ঝটপট অ্যান্সার দাও।
একটু ঝটপট অ্যান্সার দাও যে তাহলে পেরিকার্ডিয়াল ফ্লুইড বা পেরিকার্ডিয়াল তরল কোন দুইটা পেরিকার্ডিয়ামের মাঝখানে অবস্থান করে। এটাই একটা মেডিকেল প্রশ্ন। অনেক আগে একটা প্রশ্ন আসছিল মেডিকেল, এটাই আসছে যে পেরিকার্ডিয়াল ফ্লুইড বা পেরিকার্ডিয়াল তরল কোন দুইটা পেরিকার্ডিয়ামের মাঝখানে অবস্থান করে। একটু ঝটপট অ্যান্সার দিয়ে দাও, পারা উচিত এটা। তাহলে বুঝতেই পারতেছো এটার অ্যান্সারটা খুবই সহজ ভাইয়া, পেরিকার্ডিয়াল ফ্লুইড অবস্থান করে পেরিকার্ডিয়াল স্পেসে। আর এই স্পেসটা কোন দুইটা স্তরের মাঝখানে? ভিসেরাল পেরিকার্ডিয়াম আর প্যারাইটাল পেরিকার্ডিয়ামের মাঝখানে। এরা কোন পেরিকার্ডিয়ামের অংশ? সেরাস পেরিকার্ডিয়ামের অংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো, একেবারে ইজি। এখন তোমার প্রশ্ন আসবে তাহলে ভাইয়া এই পেরিকার্ডিয়াল ফ্লুইড আল্লাহ তাআলা তো এমনি এমনি দেয় নাই, কেন দিয়েছে? অবশ্যই এটার কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। এটার উদ্দেশ্যটা হলো, একটা জিনিস চিন্তা করো, হার্ট বারবার কি হচ্ছে? সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে, সংকুচিত হচ্ছে, প্রসারিত হচ্ছে। তো একটা অঙ্গ বারবার বারবার তোমার সংকুচন প্রসারণ হচ্ছে, তাহলে সেখানে কি ঘষা লাগবে না? এই যে এখানে যে আবরণগুলো আছে, একটা আবরণের সাথে আরেকটা আবরণ বারবার ঘষা খাবে না? যে হাড়টা যখন প্রসারিত হবে এটা এটার সাথে যে বাড়ি খাবে, আবার সংকুচিত হয়েছে, আবার আলাদা হয়েছে, আবার ঘষা খাচ্ছে। তাহলে কিন্তু খেয়াল করে দেখো, বারবার বারবার কিন্তু আবরণগুলা ঘষা খাইতো, কিন্তু যেন ঘষা না খায় এই কারণে মাঝখানে হলো তরল পদার্থ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে তরল পদার্থগুলো হৃৎপিণ্ডকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে, তাপ, চাপ বা যে কোনো ধরনের ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। এটা একটা কাহিনী। প্লাস এখানে তরল পদার্থ থাকার কারণে হৃৎপিণ্ডের উপরে প্রেসারটা কমে যায়, চাপ কমে যাওয়ার কারণে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটাও ইজি হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে দুইটা মেইন কাজ করে, একটা হলো হৃৎপিণ্ড যেন ঘষা না খায় বা এই পর্দাগুলো যেন একটার সাথে আরেকটা ঘষা না খায় সেটা নিশ্চিত করে, সাথে হলো হৃৎপিণ্ডের উপর এটা প্রেসার কমায় হৃৎপিণ্ডকে একটু সংকোচন প্রসারণটা সহজ করে ফেলে ওর জন্য। ঠিক আছে, তাহলে এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এগুলো হলো আমরা ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, তো এগুলা আমরা পারবো, এগুলা ভালো মতো আমরা পড়বো। আচ্ছা, এখন আসো, হৃৎপিণ্ড তো অনেক কিছু বললাম, এখন আসো একটু হৃৎপিণ্ড আঁকা শিখাই। ভাইয়া হৃৎপিণ্ড লম্বচ্ছেদ আঁকতে হবে। আচ্ছা, এর আগে একটা দুইটা কথা বলে নি, একবারে শেষ করে দিই। এখন কিছু হিসাব তোমাদেরকে বলবো, এটা একটু মনে রাখতে হবে। একজন সুস্থ মানুষের ক্ষেত্রে হৃৎস্পন্দনটা কবে থেকে শুরু হয় জানো? আমরা যখন মায়ের পেটে থাকি, মায়ের পেটে কি অবস্থায় থাকি? ভ্রূণীয় অবস্থায় থাকি বা ফিটাস অবস্থায় থাকি। তো মায়ের পেটে ভ্রূণীয় অবস্থায় বা ফিটাস অবস্থায় যখন আমরা থাকি, সেই 6th উইক থেকে বা 6ষ্ঠ সপ্তাহ থেকে তোমার কি হয়? মায়ের পেটে থাকা অবস্থায় 6th উইক থেকে বা 6ষ্ঠ সপ্তাহ থেকে তোমার হৃৎস্পন্দন শুরু হয়, এবং এটা শেষ হয় কখন? যখন মানুষ মারা যায়। তার মানে খেয়াল করছো? তাহলে হৃৎস্পন্দন কিন্তু আমাদের জন্মেরও আগে শুরু হয়েছে। আমরা জন্ম হিসেবে কবে ধরে নেই? যে যখন আমি পৃথিবীর আলো দেখছি, তাই না? যেদিন মনে করো আমাদের ডেলিভারি হয়েছে সেই দিন বলি যে আমাদের জন্মদিন। তার মানে যদি অমনি হিসাব করি তাহলে দেখো আমাদের জন্মের আগেই কিন্তু কি হয়েছে? হার্ট কিন্তু পাম্প করা শুরু করছে। তাহলে এটা মেডিকেলে আসে যে ভ্রূণীয় কত সপ্তাহ থেকে হৃৎস্পন্দন শুরু হয়? 6ষ্ঠ সপ্তাহ থেকে। আর আমাদের জন্ম কিন্তু তারও অনেক পরে হয়। তার মানে ভ্রূণীয় 6ষ্ঠ সপ্তাহ থেকেই তোমার কি শুরু হয়ে যায়? হৃৎস্পন্দন শুরু হয়ে যায়, হার্টবিট শুরু হয়ে যায়। ঠিক আছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে ভ্রূণীয় 6ষ্ঠ সপ্তাহ থেকেই হৃৎস্পন্দন শুরু হয়, যেটা আমাদের জন্মের আগেই হচ্ছে। আর শেষ হয় কখন? যখন তুমি মারা যাবা। ঠিক আছে, আচ্ছা এখন আসো, তো একজন পূর্ণবয়স্ক মানুষের তাহলে গড়ে হৃৎপিণ্ডটা কতবার তোমার সংকোচন প্রসারণ হয়? এটা একটা হিসাব একটু মোটামুটি তোমরা মনে রাখতে পারো, 2600 মিলিয়ন বার। 2600 মিলিয়ন, বুঝতে পারতেছো সংখ্যাটা কত বিশাল একটা সংখ্যা। আমি তোমাদেরকে খালি একটা হিসাব দিই, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে 2600 মিলিয়ন মানে কত? বিরাট একটা সংখ্যা। এই 2600 মিলিয়ন বার হলো হৃৎপিণ্ড কি হয়? সংকোচন প্রসারণ হচ্ছে গড়ে আর কি, যদি আমরা একটা গড়ে চিন্তা করি। আর এর মাধ্যমে হৃৎপিণ্ড প্রত্যেকটা যে ভেন্ট্রিকল, এরা মোটামুটি 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে 155 মিলিয়ন টন রক্ত হলো তোমার দেহে সরবরাহ করে। মানে সরবরাহ মানে হলো পাম্প করছে। হিসাবগুলো একটু মেডিকেলে আসতে পারে, একটু লিখে রাখতে পারো, বইয়ে আছে দাগায় রাখতে পারো। তাহলে খেয়াল করো, 2600 মিলিয়ন বার তোমার এগুলা কি হচ্ছে? কম্পন হচ্ছে, এবং এর মাধ্যমে হলো 155 মিলিয়ন টন বা 155 মিলিয়ন, অনেক বিশাল একটা সংখ্যা। এত লিটার রক্ত
155 মিলিয়ন লিটার বা টন, এত বিশাল একটা নাম্বারে তোমার কি করতেছে, রক্তটা পাম্প করতেছে। ঠিক আছে, ওকে। আমি তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফ দিব না, ইনশাল্লাহ কালকে পেয়ে যাবে এই জিনিসটার উপর, যেখান থেকে মেডিকেলে আবার অনেক কমন পাবা। ওকে, 90 থেকে 95% কমন পাবা মেডিকেলে। ঠিক আছে, এখান থেকেই আর কি। ওকে, তো তাহলে এইগুলো আমরা পারবো। এখন আসা আমাদের কাঙ্ক্ষিত জিনিস, ভাইয়া একটু হৃৎপিণ্ড আঁকা শিখতে হবে। তোমরা জানো যে এখান থেকে হৃৎপিণ্ডের যে কোনো স্ট্রাকচার বা যে কোনো কিছু আসলে হৃৎপিণ্ড আঁকাটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে এইচএসসি পরীক্ষায় আমাদের যখন সৃজনশীল থেকে যদি প্রশ্ন আসে, হৃৎপিণ্ডের গঠন যদি আসে, যদি কেউ ছবি আঁকতে পারো ফুল মার্কস পাবা। বায়োলজিতে একটা কথা মনে রাখবা, ছবি আঁকতে পারলেই ফুল মার্কস পাবা। ঠিক আছে, তোমার ছবিটা ভালো হোক খারাপ হোক কোনো সমস্যা নাই, কিন্তু ছবিটা ঠিক হইতে হবে। ধরো তুমি একটা কুকুর আঁকতে বলছে বা একটা গরু আঁকতে বলছে, তুমি গরু আঁকতে যায় মনে করো মা চাইকা বসে আসো, তাইলে তুমি ঝামেলায় পড়বা। বাট ধরো তোমার গরু আঁকতে যেয়ে তুমি ছাগল আঁকছো, সমস্যা নাই, কারণ গরু আর ছাগল তো বেসিক্যালি সেম। 4টা হাত আছে হাবিজাবি, তুমি 4টা পা আছে, তুমি হাবিজাবি দেখায় দিলা, সমস্যা নাই। কিন্তু গরু আঁকতে আসছে তুমি মাছ এঁকে বসে আছো বা মনে করো মানুষ এঁকে বসে আছো, তার মানে তুমি ঠিক মতো আঁকতে পারো নাই, তাইলে সমস্যা। এখন সুন্দর হওয়া লাগবে না। অনেকে ভাবো যে কি, অনেকে হেজিটেট ফিল করে। আমি একটু বলি এখন একটা কথা, অনেকে বায়োলজিতে কোনো একটা গঠন আসলে অনেকে ভাবে যে আমার ছবি আঁকার হাত ভালো না, ভাই আমি ছবি আঁকি নাই। কেন আঁকবা না? তোমার আঁকার হাত ভালো খারাপ এটা সমস্যা না। টিচাররা জানে যে তুমি এখানে চিত্রকর না, কেউ এখানে আর্টিস্ট না। টিচাররা জানে যে তোমার আঁকার হাত এত ভালো হবে না, স্বাভাবিক। বাট তুমি জিনিসটা দেখছো, মানে একজনের ড্রয়িং দেখলে বোঝা যায় যে আঁকার হাত খারাপ হোক ভালো হোক, ও যে জিনিসটা আগে দেখছে, ও যে আইডিয়াটা ক্লিয়ার আছে সেইটা বোঝা যায়। ঠিক আছে, তোমার হৃৎপিণ্ড কত সুন্দর হয়েছে, বইয়ের মতো হয়েছে কিনা, বা মনে করো তোমার কি বলে পাবলো পিকাসোর মতো সুন্দর করে আঁকছো কিনা, এগুলা দেখবে না। ঠিক আছে কিনা, তোমার নামগুলা ঠিক আছে কিনা, ধমনী শিরাগুলা ঠিক মতো দিছো কিনা, যে কোথায় কোন ধমনী কোন শিরা আসে এগুলা ঠিক মতো দিয়েছো কিনা, এগুলা টিচাররা দেখবে। তো আসো তাহলে আমরা একটু সুন্দর করে হৃৎপিণ্ড আঁকা শিখি, তাও হলো তোমার 2-3 মিনিটের মধ্যে। ইনশাল্লাহ 2-3 মিনিটেই তোমরা পারবা। একটু ভালো মতো দেখো, আর ক্লাস তো সেভ থাকবে, তুমি পরেও দেখতে পারবা, যারা একটু ভালো মতো দেখো। ফার্স্টে আমরা একটা বড় একটা আর্চ বা একটা অর্ধবৃত্তের মতো আঁকবো, বাট একটু এইরকম আঁকবো। ঠিক আছে, এরকম একটা আঁকলাম। ওকে, এটা আঁকলাম। আচ্ছা, আমি আর একটু নিচের থেকে আঁকি। হ্যাঁ, উপরে তো লেখালেখি আছে, নিচের থেকে আসি। ওকে, আঁকলাম, একটা বড় দাগ দিলাম। আচ্ছা, দাগ দেওয়ার পর তাহলে এটা হলো আমাদের প্রথম ধাপ। সেকেন্ড ধাপে আমরা কি করব, দুইটা এরকম আঁকবো, এইরকম দিব। দেখো দুইটা এরকম দাও। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে রেডি হও। যাদের কাছে খাতা নাই একটু সবাই চেষ্টা করো। আমি সবাইকে আঁকার টাইম দিব, সময় দিব, আমি আস্তে আস্তে আঁকবো, সমস্যা নাই। এবং আমি বলতেছি না যে আমার আঁকাটা খুব ভালো হবে, বাট মোটামুটি একটু দেখতে টেকতেও ভালো হবে, মোটামুটি তোমাদের জন্য ইজি লাগবে আঁকাটা। ঠিক আছে, তারপরে বাকিটা হলো প্র্যাকটিসের ব্যাপার। আমি নিজে 1-2বার প্র্যাকটিস করি, আমি এইভাবে আঁকতাম, আমার কাছে ইজি লাগতো। তো তোমরা দেখতে পারো, বাট কেউ ভাইবো না যে ভাইয়ার ছবি না জানি কত সুন্দর আসবে, মনে হয় না। কিন্তু পরীক্ষায় অনেক ইফেক্টিভ, অনেক অল্প টাইমে আঁকতে পারবো, 1-2 মিনিটে। ওকে, সবাই দিছো, আশা করি দিয়েছো। এটা যতটুকু সুন্দর পারা যায় আরো সুন্দর করে দিতে পারো। ওকে, প্যারা নাই, দিলা। এরপরে আসো, এখান থেকে একটা নলের মতো দুইটা স্ট্রাকচার উপরের দিকে তুলে দাও। এই যে এই জায়গাগুলো থেকে একটা নলের মতো একটা স্ট্রাকচার তুমি একটু সুন্দর করে দিলা, একটু নলের মতো একটা জিনিস একটু এভাবে দিয়ে দিলা, একটা নলের মতো একটা এরকম আইকা ফেলো এইখানে। এই মাথা থেকেও সেম কাজ করো, এটার থেকেও সেম কাজ করো। এখান থেকে হিসাব করে একটা এরকম একটা নলের মতো একটা স্ট্রাকচার দিয়ে দাও, মানে হিসাব করে। হ্যাঁ, এরকম দিয়ে দাও। একটু এখানে একটু মুছি, একটু বাঁকা করে দিয়ে দাও, একটু কার্ভ করে দিতে পারো। ওকে, কার্ভ করে দিলা। ঠিক আছে, দুইটা স্ট্রাকচার এখান থেকে একটু কার্ভ করে দিলা। এরপরে কি করবা, এরপরে আমি একটু লাল কালি ইউজ করি। হ্যাঁ, এটা কালি কি আল্লাহ জানে কেমন, এটা নতুন কলম অবশ্য, ঠিক আছে, দেখতে পারলেই হয়েছে। এরপরে আমরা এই মাথার থেকে আরো দুইটা নল বের করব, নলের মতো। এটা একটা বের করব, মানে আমি দেখাবো যে এই কার্ভটা এখানে হারায় গেছে আর কি। এখান থেকে আরেকটা আমি বের করব, দেখো। ঠিক আছে, এটা কিন্তু অন্যরকম, এই বাকি দুইটা কিন্তু অন্যরকম। আমি এমনভাবে আঁকছি, আমি দেখানোর ট্রাই করছি যে এই বাঁকাটা এখানে এসে মনে করে আটকে গেছে, মনে করে এখানে এসে আটকে গেছে। ওকে, দেখাইলাম। আচ্ছা, এখন খেয়াল করো,
এইটুকু আঁকা শেষ। এবার এইখান থেকে একটা মানে একটা নর্মাল এরকম পাতার মতো বের করে একটা জিনিস বের করে দাও, এখান থেকে জাস্ট বের করে দাও, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকেও সেম কাজ করো, এই যে এরকম একটা দাগ দিয়ে এরকম পাতার মতো হলো বের করে দাও, জাস্ট বের করে দিলেই হবে, এটা অত সুন্দর হওয়া লাগবে না। শেষ, ঠিক আছে, দিলাম। ওকে, এইটুকু শেষ। এরপরে আসো, এইটুকু যদি আঁকা হয় এরপরে দেখো এখানে একটু কিছু কাহিনী করতে হবে। আমি এটার একটু বাড়ায় দিতে পারি, একটু বাড়ায় দিই কারণ এখানে কিছু কাজ আছে, একটু একটু এখানে একটু বাঁকা করে দিই। এখন আমি এই যে যে জায়গাটা আমি আঁকছি এই জায়গাটার থেকে আমি একটা দাগ দিয়ে দিই, একটা লাইন দিয়ে দিই, একটা লাইন দাও, যেটা আলটিমেটলি আবার এখান থেকে তুমি বের করে দিতে পারবা। এখানে একটা লাইন দাও, দিছো? ওকে, এখান থেকে আমরা আরো দুইটা লাইন বের করে দিই, আগে এখান থেকে কিছু বের করে দিই, মানে আমি বুঝাচ্ছি যে এই জিনিসটা বাঁকা হয়ে এইভাবে আসছে। একটু দিয়ে দেই, দুইটা আমাদের কাজে লাগবে পরে। ওকে, এখন খেয়াল করো, আমি এই যে এখানে যে কাজটা করব, এখান থেকেও আমি মনে করো যে আরেকটা এই জায়গা থেকে আরেকটা আমি নিয়ে একটা নলের মতো একটা স্ট্রাকচার আমি দিয়ে দিচ্ছি, মানে আমি বুঝাচ্ছি যে এই জিনিসটা এখান থেকে আসছে, মানে এই লাল জিনিসটা এখান থেকে আসছে, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, তো এখন খেয়াল করো, এখান থেকে এটা বের করে দাও, এই যে এই জিনিসটা এখান থেকে বের করে দাও, আর এইখানে একটা এরকম একটা জায়গা এঁকে দাও, একটা শেপ দিয়ে দাও, ব্যাস তোমার হয়ে গেছে। এই পার্টটা তোমার মোটামুটি হলো কমপ্লিট, এই পার্টটা মোটামুটি তুমি ধরতে পারো হলো তোমার কমপ্লিট আর কি। ওকে, বা এটা, আর এখান থেকে তুমি আরেকটা দাগ দিয়ে দাও। আরেকবার সবাই দেখবা, বুঝছো? এটা ভিডিওটা পজ করে আরেকবার দেখবা সবাই, ভিডিওটা বেশিক্ষণ হচ্ছে না, আমি একটু দ্রুতই করছি, 4-5 মিনিট তোমরা একটু দেখবা, আর শিখতে পারলে এটা আরো কম টাইম লাগে, আমি তো দেখাচ্ছি দেখে অনেক আস্তে আস্তে দেখাইতেছি, এটা শিখতে পারলে তোমার 1 থেকে 2 মিনিটে তুমি আঁকতে পারবা সিম্পল ভাবে। ওকে, তো এখন এখান থেকে আরেকটা নলের মতো একটা স্ট্রাকচার এইভাবে দিয়ে দাও, ব্যাস হয়ে গেছে। মোটামুটি আমাদের হৃৎপিণ্ড আঁকা হলো শেষ, ঠিক আছে? আর এটা আরেকটু বাড়ায়া দিবা, তাইলেই হয়ে যাবে। ওকে, মোটামুটি এটাই হলো আমাদের হৃৎপিণ্ড। দেখো, মোটামুটি হলো হৃৎপিণ্ডের বিভিন্ন ধমনী, শিরা আমাদের হলো আঁকা শেষ। এখন আমি বলি আমরা কি আঁকছি, খেয়াল করো, আমরা যখন একটা হৃৎপিণ্ডকে সামনে থেকে যখন দেখব, বুঝতেই পারছো আমাদের ডান দিকটা অ্যাকচুয়ালি হলো বাম দিক, তাহলে এটা হলো হৃৎপিণ্ডের বাম সাইড, আর এটা হলো হৃৎপিণ্ডের ডান সাইড। তাহলে আমারে বলো তো, খেয়াল করে দেখো, এই যে লাল যে জিনিসটা, এটা কিন্তু এখান থেকে বের হয়েছে, দেখো এই যে এটারে কিন্তু আমি যেইখান থেকে বের করছি, তাহলে বলো তো এটা কি আমাদের, এটা হলো আমাদের হৃৎপিণ্ডের বাম দিক, তার মানে এটা হলো বাম ভেন্ট্রিকল। আমরা তো সবাই জানি যে একটা হৃৎপিণ্ডের কিন্তু 4টা প্রকোষ্ঠ, তাহলে এই জিনিসটা হলো বাম ভেন্ট্রিকল, আর এটা আমাদের বাম দিক মানে হলো হৃৎপিণ্ডের ডান দিক, তাহলে এটা হলো ডান ভেন্ট্রিকল। আর ভেন্ট্রিকলের উপরের দিকে কি থাকে? অ্যাট্রিয়াম থাকে, তাই না? তাহলে উপরের গুলা হলো তোমার অ্যাট্রিয়াম, তাহলে এটা হলো তোমার ডান অ্যাট্রিয়াম, এটা হলো তোমার বাম অ্যাট্রিয়াম। খেয়াল করো, তাহলে বাম ভেন্ট্রিকল। দেখো এই যে লাল যে জিনিসটা, সেটা দেখো আলটিমেটলি কিন্তু রুটটা কোত্থেকে বের হইছে? এখান থেকে বের হইছে। তাহলে এখান থেকে বের হইছে মানে এটা আসলে আমি কি আঁকছি বলো তো? বাম ভেন্ট্রিকল থেকে কি বের হয় আমরা পড়বো, একটু পরেই পড়বো, আমি জাস্ট খালি দেখায় নেই। এই বাম ভেন্ট্রিকল থেকে তোমার বের হয় হলো অ্যাওর্টা বা মহাধমনী, তার মানে এটা অ্যাকচুয়ালি আমি মহাধমনী আঁকছি আসলে, এই যে এই লাল পার্টটা। আবার খেয়াল করো, এই যে কালো যে পার্টটা, এই অংশটা দেখো, এটা আবার বের হয়েছে কিন্তু আলটিমেটলি এইখান থেকে, তাহলে এটা হলো ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকল থেকে কি বের হয়? পালমোনারি ধমনী, তার মানে এটা অ্যাকচুয়ালি আমরা পালমোনারি ধমনী আঁকছি। আবার খেয়াল করো, এটা হলো তোমার বাম অ্যাট্রিয়াম, তো বাম অ্যাট্রিয়ামে কি এসে তোমার যুক্ত হয়? শিরা এসে যুক্ত হয়, তার মানে এটা অ্যাকচুয়ালি আমি পালমোনারি শিরা আঁকছি। এটা একটা পালমোনারি শিরা, এটা আর একটা পালমোনারি শিরা, যারা হলো বাম অ্যাট্রিয়ামে এসে যুক্ত হয়েছে। আর এখানে দেখো উপরে নিচে দুইটা জিনিস, রাইট অ্যাট্রিয়ামে বা ডান অ্যাট্রিয়ামে। ডান অ্যাট্রিয়ামে উপর থেকে আসছে কি বলতো? উপর থেকে কি আসে? সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা উপর থেকে আসছে। আর এটা হলো নিচের থেকে আসতেছে, তাহলে এটা হলো ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা।
ঠিক আছে, তাহলে এটা হলো সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা, আর এটা হলো ইনফিরিয়র ভেনা কাভা বা হলো তোমার নিম্ন মহাশিরা। এটা হলো এই যে দেখো, এই যে অ্যাওর্টা বা মহাধমনী আর পালমোনারি ধমনী একটু পেঁচানো আর কি, মানে অ্যাওর্টা বাম ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হয়ে এটা ডান দিকে চলে যায়, আর দেখো ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী উৎপন্ন হয়ে এটা বাম দিকে চলে যায়। এখানে একটু একটা ক্রসিং আছে, মানে ব্যাপারটা এরকম যে অ্যাওর্টা তোমার হলো বাম সাইড থেকে উৎপন্ন হয়ে ডান দিকে চলে গেছে, আর পালমোনারি ধমনীর ডান সাইড থেকে উৎপন্ন হয়ে বাম দিকে চলে গেছে, এখানে একটা ক্রসিং হয় আর কি, বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা। এই জন্য দেখো, বাম ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হয়ে অ্যাওর্টা ডান দিকে চলে গেছে, আর ডান ভেন্ট্রিকল থেকে উৎপন্ন হয়ে পালমোনারি ধমনী তোমার বাম দিকে চলে গেছে, কারণ এটা তো আলটিমেটলি বাম দিক, হৃৎপিণ্ডের বাম সাইড না। ওকে, তাহলে এটা একটু মনে রাখবে যে এরকম একটা কাহিনী হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন অনেকে বলতেছে ভাই একটু লিখে দেন। আচ্ছা, এই দুইটা হলো তোমার পালমোনারি শিরা। দেখো, এই দুইটা হলো পালমোনারি শিরা, আগে একটু লিখে দেই, কারণ হৃৎপিণ্ডের কোথায় কি এটা যদি না জানো তোমার আসলে পরের পার্টগুলো তুমি বুঝতে পারবা না। পালমোনারি শিরা, আচ্ছা, এটা হলো তোমার, এই জায়গাটা হলো তোমার পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী মনে রাখবা, পালমোনারি ধমনী আর হলো তোমার অ্যাওর্টা বা মহাধমনী টুইস্ট করে, মানে টুইস্টের মতো একটা আর একটাকে টুইস্ট করে পেঁচায়া অবস্থান করে। তাহলে এটা হলো তোমার অ্যাওর্টা, এই পাশে লিখি, এটা হলো তোমার অ্যাওর্টা বা মহাধমনী। আর এই যে উপর থেকে যেটা আসতেছে, উপর থেকে আসতেছে, এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা বা বাংলায় বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। উপর থেকে আসতেছে ঊর্ধ্ব মহাশিরা, ইজি নাম। আর এই জিনিসটা নিচ থেকে আসতেছে, দেখো এই জায়গাটা নিচ থেকে আসতেছে, এটাকে তোমার বলা হয় নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা। তাহলে খেয়াল করো, তাহলে এই যে আমি একটা যে লম্বচ্ছেদের যে একটা ছবি আঁকলাম, মোটামুটি কিন্তু খুব ইফেক্টিভ। এটা একবার দুইবার প্র্যাকটিস করলে দেখবা তোমার 2-3 মিনিটেই তুমি পারবা। ঠিক আছে, আমি নিজে এটা যখন শিখছি, আমাকে একটা টিচার শিখাইছিল, এটা আমি নিজে 5 মিনিট দেখে আমি নিজে বাসায় একবার দুইবার আঁকছি, হয়ে গেছে আমার, এখন 2-1 মিনিটেই হয়ে গেছে। শিখাইতে গেলে অফকোর্স টাইম লাগবে। অনেকে ভাবতেছো ভাইয়া আপনার তো শিখাইতে আরো 5-7 মিনিট গেছে, শিখাইতে তো অনেক টাইম লাগবে, বাট তুমি নিজে আঁকবা, একবার দুইবার প্র্যাকটিস করলে দেখবা 2 মিনিটের মধ্যেই পারবা আঁকতে, একবারে মানে পারফেক্ট। কারণ হলো তুমি পরীক্ষার হলে এমনিতেও 2 মিনিটের বেশি সময়ও পাবা না ছবি আঁকার জন্য, তো 2 মিনিটে এক টান দিয়ে এঁকে ফেলবা, চিহ্নিত করে দিবা, আর খালি গঠনটা লিখবা, দেখবা টিচার তোমার 4 হলো 10 দিয়ে রাখছে, কারণ টিচার খুশি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এটা হলো একটা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। আচ্ছা, এটাকে লম্বচ্ছেদ কেন বলা হয়? কারণ আমরা হৃৎপিণ্ডটাকে লম্বালম্বি কাটছি। আমরা যদি লম্বালম্বি একটা হৃৎপিণ্ডকে কাটি, তাহলে একটা হৃৎপিণ্ডকে কাটার পরে, ধরো এটা একটা হৃৎপিণ্ড, তুমি ধরে নাও এটা একটা হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ডকে তুমি লম্বালম্বি কাটছো, লম্বালম্বি কাটার পর মনে করো তুমি খুলে দেখলা, তাহলে এই পার্টটা দেখবা না, এই জন্য এটাকে বলা হচ্ছে লম্বচ্ছেদ। লম্বালম্বি কাটছো, এই যে কেটে তুমি দেখতেছো আর কি, লম্বচ্ছেদ। ওকে, তাহলে ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা পারবো। এখন খেয়াল করো, তাইলে আমি আবার একটু বলি, তাইলে ছবি দেখে এখন বাকিটা একটু পড়াবো। তাইলে তোমরা আমার সাথে সাথে একটা জিনিস বলো, মেইন জিনিসগুলো আগে বুঝো, কপাটিকাগুলো আমরা একটু পরে আসতেছে, আগে মেইন জিনিসগুলো বুঝো, খুব ইম্পর্টেন্ট, বেসিক, খুব কঠিন না। দেখো, তাহলে ডান ভেন্ট্রিকল থেকে যদি আমরা স্টার্ট করি, ডান ভেন্ট্রিকল থেকে কি উঠতেছে? দেখো, পালমোনারি ধমনে উঠতেছে। একটু মনে রাখো যে ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনে ওঠে, আমি একটু পরে মনে রাখার ছন্দ দিব, সমস্যা নাই। আর দেখো বাম ভেন্ট্রিকল থেকে তোমার দেখো এই যে অ্যাওর্টা বা মহাধমনী তোমার উঠতেছে। ঠিক আছে, আচ্ছা, আবার খেয়াল করো, ডান অ্যাট্রিয়ামে তোমার দুইটা জিনিস আসতেছে, একটা হলো তোমার ঊর্ধ্ব মহাশিরা আর আরেকটা হলো নিম্ন মহাশিরা, বা আমরা ইংলিশে বলি হলো সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, আর খেয়াল করো তোমার হলো বাম অ্যাট্রিয়ামে তোমার দুইটা জিনিস আসতেছে, পালমোনারি শিরা, এটা 2 ভাগে ভাগ হয়ে আসে, পালমোনারি শিরা আসতেছে। তাহলে আমাকে বলো তো, ডান ভেন্ট্রিকল থেকে কি বের হয়? পালমোনারি ধমনী বের হয়। এই যে বাম ভেন্ট্রিকল থেকে কি বের হয় ভাইয়া? অ্যাওর্টা বা মহাধমনী বের হয়। বাম অ্যাট্রিয়ামে কি এসে যুক্ত হয় ভাইয়া? পালমোনারি শিরা এসে যুক্ত হচ্ছে।
ডান অ্যাট্রিয়ামে কি এসে যুক্ত হচ্ছে ভাইয়া? ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা এসে যুক্ত হচ্ছে। এই 4-5টা টার্ম কি মনে রাখতে পারবা না? এটা যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই আমরা এখন হৃৎপিণ্ডের দ্বি সংবহন বা ডাবল সার্কুলেশন বা দ্বিচক্রী সংবহনটা খুব ভালো মতো মাথায় গেঁথে যাবে। বায়োলজিটা হলো ফিল করতে হবে, বুঝছো? বায়োলজি মুখস্থ না, তোমাকে ফিল করতে হবে, তুমি জিনিসটা রিয়েলাইজ করতে হবে, ফিল করতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। অনেকে ভাবে কি যে দূর ভাই বায়োলজি মুখস্থ না, আজকে যদি আসলেই মুখস্থ করা হইতো, এই যে ডাক্তাররা যারা এত পড়াশোনা করতেছে, এত কিছু করতেছে, এটা সম্ভব ছিল না। কারণ এত এত বিশাল বিশাল জিনিস, তুমি যদি মেডিকেলের একটা বই দেখাই, ভয় পাওয়ার কিছু নাই, দেখবা যে মেডিকেলের এক একটা বই এত মোটা, ইংলিশে লেখা, অনেকে হয়তো ভয় পাইতে পারো, বাট বিলিভ মি, যদি আসলে পুরোটা মুখস্থ করার জিনিস থাকতো, দুনিয়ায় আজকে কেউ ডাক্তার হতে পারতো না। কারণ এত বিশাল বিশাল, এটা তো একটা বই জাস্ট, এরকম আমরা কতগুলা বই পড়তে হয়, জীবনে এটা মুখস্থ রাখা কিন্তু পসিবল না। কিন্তু পুরাটাই আসলে কনসেপ্ট, ফিল করতে হবে, বুঝতে হবে, বুঝে পড়বা, দেখবা যে যত বড় বই হোক ইজি, তোমার জন্য ইজি। আসলে এটাও সেম, মুখস্থ করলে পারবা না, একটু বুঝার চেষ্টা করো। জাস্ট 4টা জিনিস খালি মনে রাখতে হবে, 2-4টা জিনিস তো মনে রাখতেই হবে। সেটা হলো, তাহলে আবার বলি, আরেকবার বলি, এটা খুব ইম্পর্টেন্ট। ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী বের হচ্ছে, বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বা মহাধমনী বের হচ্ছে, বাম অ্যাট্রিয়াম থেকে বা বাম অ্যাট্রিয়ামে পালমোনারি শিরাগুলো আসতেছে, আর ডান অ্যাট্রিয়ামে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা আসতেছে। এগুলো হলো মেইন, আরো 2-1টা আছে, বাট এগুলা মেইন, এগুলা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝছি। এখন আসো, আমরা এখন একটা কাজ করি, এইগুলা যদি বুঝি, এখন একটু সিম্পল ভাবে আরেকটু বেসিক বুঝি। শিরা এবং ধমনের মধ্যে কিছু পার্থক্য আছে, শিরা এবং ধমনের মধ্যে কিছু পার্থক্য আছে। এই পার্থক্যটা আমরা হলো একটু এখন দেখার চেষ্টা করি। 1 মিনিট, গ্রুপে লাইভ ক্লাস নিতে গেলেই হলো 1-2জন কারা কারা যেন চলে আসে আর কি, স্প্যাম করার জন্য। এটার কাহিনীটা হলো, একটা ক্লাসের মাঝখানে একজন পড়াচ্ছে, সেইখানে এসে তোমরা এই যে স্প্যাম করতেছো, এগুলা কি আসলে কি সত্যি করা উচিত? তোমরাই বলো। অনেকে এসে এগুলা স্প্যাম করে, এগুলো অনেক বিরক্তিকর একটা জিনিস, কিন্তু খেয়াল করো। ওকে, একটু দাঁড়াও। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকু জিনিস আমরা বুঝছি। আচ্ছা, আমি আপাতত আর কিছু করলাম না। আশা করি যে করতেছো আন্দোলন যাবা, খুব ভালো কথা, কিন্তু এটা এইখানে করো না, ঠিক আছে? তোমরা তোমাদের যে গ্রুপ আছে যেখানে করো সেইখানে করো, সবকিছুর একটা জায়গা আছে। তুমি নিশ্চয়ই কোনো একটা, মনে করো যে ধরো কেউ হজ করতে গেছো, কেউ কি হজ করতে যে মক্কায় যে কি কেউ ব্যবসা বাণিজ্য করতে যাবা না, প্রত্যেকটা জায়গারই একটা আলাদা আছে। তুমি স্কুলে যাও, স্কুলে কি আমরা কেউ ঘুমাইতে যাই না, স্কুলে পড়তে যাই। আবার বিছানায় কি কেউ আমরা কি করি, এই খেলাধুলা করি না, বিছানায় আমরা ঘুমাইতে যাই। সবকিছুর একটা জায়গা আছে, বুঝছো? যে করছো আমি রিকোয়েস্ট করছি করো না, কারণ আর করো না, ঠিক আছে? অ্যাটলিস্ট একটু স্থানকাল বুঝে এই করো। ওকে, তো খেয়াল করো, তাহলে এই যে আমরা যেটা বলতেছিলাম, তাহলে এই যে ধমনী শিরার যে ব্যাপারগুলো, এই 4-5টা জিনিস মুখস্থ হয়েছে না? এখন আসো তাহলে একটু ধমনী ভার্সাস শিরা, এদের একটু 2টা জিনিস জানবো। খুব বেশি জিনিস জানা লাগবে না, একটু বেসিক একটু বুঝতে হবে। এটা যদি বুঝতে পারো, আমরা এখন দ্বিবর্তী সংবহন বা দ্বিচক্রীয় সংবহনে চলে যাব। তাহলে ধমনী ভার্সাস শিরা। ধমনী, ধমনীকে ইংলিশে বলা হয় আর্টারি। এই ধমনীগুলা তোমার উৎপন্ন হয় হৃৎপিণ্ড থেকে। খেয়াল করো, তাহলে একটা ধমনী তোমার কোত্থেকে উৎপন্ন হয়? হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়। দেখো, তাহলে একটা ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সেটা কৈশিক জালিকার মাধ্যমে যে শেষ হয়। এটা একটা বেসিক আর কি, অলওয়েজ মনে রাখবা যে একটা ধমনী হৃৎপিণ্ড থেকে মোটামুটি উৎপন্ন হয়ে সেটা হলো তোমার মোটামুটি হলো কৈশিক জালিকায় যে শেষ হয়। কৈশিক জালিকায় যে এরা বিভিন্ন অঙ্গকে হলো রক্ত সরবরাহ করে। কি সরবরাহ করে? বিভিন্ন অঙ্গকে হলো এরা রক্ত সরবরাহ করে। মানে এরা হৃৎপিণ্ড থেকে, সহজ কথা, এরা হৃৎপিণ্ড থেকে তোমার হলো রক্ত বহন করে বিভিন্ন অঙ্গে নিয়ে যায়। আচ্ছা, আর শিরাগুলা কি করে জানো? শিরাগুলা হলো কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়। কৈশিক জালিকা থেকে তোমার শিরাগুলা উৎপন্ন হয়ে কৈশিক জালিকা থেকে
তোমার শিরাগুলো উৎপন্ন হয়ে রক্তগুলো তোমার হৃৎপিণ্ডে নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? রক্তগুলো হলো তোমার হৃৎপিণ্ডে নিয়ে আসে। তাহলে এই দুইটা কথা তোমাকে মনে রাখতে হবে। তাহলে শিরাগুলা কি করছে? শিরাগুলা হলো তোমার কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসতেছে, আর ধমনীগুলো তোমার হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কৈশিক জালিকায় যে শেষ হচ্ছে, এবং এর মাধ্যমে ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে রক্ত বহন করে বিভিন্ন অঙ্গে নিয়ে যায়, আর শিরাগুলা কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত বহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। আবার বলি, ধমনীগুলা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কৈশিক জালিকায় যে শেষ হয়, এর মাধ্যমে ধমনীগুলা তোমার হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সরবরাহ করে, আর শিরাগুলা তোমার কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে। মানে হলো শিরাগুলা দেহের বিভিন্ন জায়গা থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে। এই কারণে দেখবা আমি যখন শিরার কথা বলতেছিলাম তখন দেখো আমি কিন্তু বারবার বলতেছিলাম যে পালমোনারি শিরা রক্ত নিয়ে আসতেছে, বা আমি বলতেছিলাম ঊর্ধ্ব মহাশিরা বা নিম্ন মহাশিরা এখানে আসতেছে, এই কথাটা ইউজ করছি। আর ধমনীগুলার ক্ষেত্রে কিন্তু আমি ইউজ করেছি যে চলে যাচ্ছে, যেমন বলছিলাম যে অ্যাওর্টা বা মহাধমনী বের হয়ে যাচ্ছে, বা পালমোনারি ধমনী বের হয়ে যাচ্ছে। তাহলে এবার কি বুঝতে পারছো যে কেন এই টার্মগুলো ইউজ করতেছিলাম? তাহলে অলওয়েজ মনে রাখবা, শিরা হলো হৃৎপিণ্ডে আসে, ঠিক আছে? শিরা হলো তোমার হৃৎপিণ্ডে আসে, আর ধমনীগুলো হলো হৃৎপিণ্ড থেকে চলে যায়। এই জন্য দেখো ধমনীগুলা হৃৎপিণ্ড থেকে চলে যাচ্ছে আর শিরাগুলা রক্ত নিয়ে আসতেছে। এবং মজার ব্যাপার খেয়াল করো যে অ্যাট্রিয়ামে সবসময় শিরাগুলো এসে যুক্ত হয়। দেখো অ্যাট্রিয়ামে সবসময় শিরা আসে, দেখো ডান অ্যাট্রিয়ামে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা আসতেছে, আর বাম অ্যাট্রিয়ামে পালমোনারি শিরা আসতেছে। শিরাগুলো সবসময় হৃৎপিণ্ডে আসে, কিসের মাধ্যমে আসে? অ্যাট্রিয়ামের মাধ্যমে আসে। আর ভেন্ট্রিকল থেকে তোমার ধমনীগুলো বের হয়ে যায়, ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনী, আর বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বা মহাধমনী বের হয়ে যায়। এই সিম্পল দুইটা বেসিক তাহলে মনে রাখতে পারবা না, যে শিরাতে আমরা শিরা আসতেছে আর ধমনী যাচ্ছে। ওকে, এটা মনে রাখতে পারলে এখন আমরা রক্ত সংবহনটা খুব ইজিলি বুঝতে পারবো। এর আগে আমি একটু বলে নিই যে আমাদের লাস্ট আমরা আরেকটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেখানে কেমিস্ট্রিতে আমরা কেপিকেসির ম্যাথ করিয়েছিলাম সবকিছু এইচএসসির মতো করে, আর হলো সংকরায়নটা ফুল ক্লিয়ার করে দিয়েছিলাম। তো লাস্ট ক্লাসে যারা হলো রিভিউ দিয়েছিল তাদের প্রাইস কিন্তু আমরা আজকে দিব লটারি করে, এবং সাথে সাথে বাকিদেরকেও বলে রাখি, তোমরা আমার যেখানে মানে আমার মাথার উপরে আর কি মানে ডেসক্রিপশনে দেখবা যে এখানে লিঙ্ক দেওয়া আছে। কিসের লিঙ্ক দেওয়া আছে? তোমার আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তো যারা আমাদের গ্রুপে এখনো অ্যাড নাই তারা গ্রুপে অ্যাড হয়ে আমাদের আজকের ক্লাসটা তোমার কাছে যেমনই লাগুক, হাবিজাবি যাই লাগুক, লিখবা, ভালো জিনিস লিখবা, কখনো খারাপ জিনিস লেখো না, যাই হোক। আচ্ছা, এই যে হ্যাশট্যাগ আছে না, গ্র্যাভিটি রিভিউ, এই হ্যাশট্যাগ দিয়ে সুন্দর করে হলো আমাদের ক্লাসের লিঙ্ক সহ একটা রিভিউ দিয়ে দিবা আমাদের গ্রুপে, ঠিক আছে? এবং প্রত্যেক দিন যারা রিভিউ দিবে তাদের মধ্য থেকে একজনকে পরের ক্লাসেই সবার সামনে এরকম বোর্ডেই পড়ানোর মাঝখানে আমরা হলো লটারিতে পুরস্কৃত করব, ঠিক আছে? যেমন আজকের ক্লাসে যারা রিভিউ দিবা, ইনশাল্লাহ আগামীকাল আমরা ক্লাস নিব একই টাইমে একই পেজে। আগামীকাল হলো যে আমরা এদের একটা লটারি করব, লটারি করে যে বিজয়ী হবে তার হাতে হলো আমরা পরবর্তীতে একটা আকর্ষণীয় ফোনে রিচার্জ করে দিব আর কি, ঠিক আছে? ফোনে রিচার্জ করব, তুমি ডাটা কিনে তুমি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যত ফ্রেন্ড আছে সবার সাথে কথা বলতে পারবা। ক্লিয়ার? এটা সবসময় মাথায় রাখবা। তাহলে রিভিউ দিও, এবং রিভিউ কিন্তু খুব বেশি মানুষ দেখা যায় দিতে চায় না, ওই 4-5 জন 6 জন যারা দেয় ওদের মধ্যে থেকেই কিন্তু পুরস্কারটা চলে যায়। তো সবাই রিভিউ দিও, আমি দেখতে চাই যেন আগামীকাল অনেক মানুষের মধ্যে থেকে একটা লটারি যেন করতে পারি। আজকে একটু পরে লটারি করব, হ্যাঁ? আমি একটু খালি সংবহনটা একটু পড়ায় ফেলি, বলে রাখলাম যে লটারি আছে। আর আমাদের একটা কোর্স চলতেছে এইচএসসি প্লাস মেডিকেল, যেখানে তোমার এইচএসসি শর্ট সিলেবাসটা এইচএসসির আগে শেষ হবে, আর তারপরে হলো বাকি মেডিকেলের অন্য পার্টগুলো ফুল বই শেষ করব, সাথে সাধারণ জ্ঞান এবং জিকেটাও আমরা শেষ করব। মানে বেসিক্যালি এটা আসলে একেবারে ফুল তোমার এইচএসসি প্লাস মেডিকেল কাভার করবে, একেবারে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত পড়তে পারবা। সেই কোর্সের লিঙ্কটা উপরে দেওয়া আছে, মানে যে ডেসক্রিপশনে দেওয়া আছে কোর্স লিঙ্কটা, দেখতে পারো, চেক করে দেখতে পারো। যদি কেউ ভর্তি হতে চাও হতে পারো, অথবা আমাদের পেজেও মেসেজ দিতে পারো ভর্তি হতে চাইলে, ঠিক আছে? ওকে, তো আসো তাহলে এইটুকু জিনিস আমরা শিখতে পেরেছি, কোনো প্রবলেম নাই। এরপরে আসো আমরা এখন একটু হৃৎপিণ্ডের সংবহনটা পড়ব। এর আগে আমাদেরকে একটু জানতে হবে যে কোথায় কোন কপাটিকা থাকে, কোন কপাটিকাগুলো হলো কোথায় অবস্থান করে। তাহলে এবার একটু জানতে হবে। এই 4-5টা জিনিস ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে আশা করছি।
আচ্ছা, এবার আসো আরেকটা কাল ইউজ করি। এই যে দেখো, এটাকে আমরা কি বলতেছি? অ্যাট্রিয়াম বলতেছি। আর এটাকে আমরা কি বলতেছি? ভেন্ট্রিকল বলতেছি। তাহলে তুমি বলো তো, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে একটা কি থাকবে? এটা হলো একটা অ্যাট্রিয়াম, এটা একটা ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে একটা কপাটিকা আছে, ঠিক আছে? মাঝখানে একটা কপাটিকা আছে। এই কপাটিকাকে আমরা কি বলবো বলো তো? এই কপাটিকাকে আমরা আলটিমেটলি কি বলতে পারি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। দেখো নামটা একটু খেয়াল করো, অ্যাট্রিও, দেখো অ্যাট্রিয়াম এবং এটা হলো ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে যদি একটা কপাটিকা থাকে, ডেফিনেটলি এটাকে আমরা বলবো হলো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। দেখো একটু নামগুলা শিখো। অ্যাট্রিও ভেন্ট্রিকুলার মুখস্থ করার কিছু নেই, একেবারে ইজি। তাইলে বলো তো এখানে কয়টা এরকম কপাটিকা পাবা? দুইটা কপাটিকা পাবা। ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝখানে তুমি একটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা পাবে। কপাটিকার একটা ভালো বাংলা হলো দরজা, ঠিক আছে? কপাটিকা পাবা। আবার অনুরূপভাবে দেখো, খেয়াল করো, অনুরূপভাবে তোমার বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলেও তুমি আরেকটা কপাটিকা পাবা। তাহলে এটাও হলো তোমার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। ক্লিয়ার? তাহলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা কয়টা পাওয়া যায়? দুইটা, খুবই সহজ। ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকুলার মাঝখানে একটা, বাম অ্যাট্রিয়াম বাম ভেন্ট্রিকুলার মাঝখানে একটা। আর নামটা কি? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। এটাতে বাংলায় বলা হয় অলিন্দ নিলয় কপাটিকা। একটু বলে রাখি, অ্যাট্রিয়ামের বাংলা হলো অলিন্দ, ভেন্ট্রিকুলার বাংলা হলো নিলয়। এই জন্য এটাতে বাংলায় অনেকে অলিন্দ নিলয় কপাটিকাও বলে, তুমি যেভাবে পড়ো। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার যে কপাটিকা, এই বাম অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বাইকাসপিড। বাইকাসপিড বলা হয়। মনে রাখবা কিভাবে? মনে রাখবা কেমনে? আমি সারা জীবন মনে রাখতাম, বাম ব দিয়ে শুরু, বাইকাসপিড কি? ব দিয়ে শুরু। তাহলে বামে বাইকাসপিড, বতে ব মানে বামে বাইকাসপিড। তাহলে ডান দিকে যেটা থাকবে এটাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। এইটা আবার কেন বলা হয় একটু এখন হয়তো তোমাদের বোঝা উচিত, আমি এটা একটু বুঝাইয়া দিই। তাহলে আগে মনে রাখতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কোথায় কি পাওয়া যায়। তাহলে খেয়াল করো, বামে বাইকাসপিড, বতে ব, তাহলে বাম সাইডেরটা বাইকাসপিড। তাহলে ডান সাইডের অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা হলো তাহলে ট্রাইকাসপিড, কারণ আছেই তো দুইটা, বাইকাসপিড আর ট্রাইকাসপিড। এর মধ্যে বতে ব যদি হয় তাহলে ডতে কি? ট হবে, মানে ট্রাইকাসপিড কপাটিকা। এখন তোমরা চিন্তা করতে পারো, জিনিসটা তো বুঝতে পারছো, কিন্তু ভাইয়া এটার মানে ট্রাইকাসপিড কেন, বাইকাসপিড কেন, এই জিনিসটা অনেকে ধরতে পারে না। জিনিসটা হলো, বাইকাসপিড যে কপাটিকা সেটার অ্যাকচুয়ালি দুইটা পাল্লা থাকে। এই যে এটা মনে করো একটা পাল্লা, এটা আর একটা পাল্লা। সেই পাল্লাগুলা এই যে এখানে কি, এটা ভেন্ট্রিকল না, সেই ভেন্ট্রিকলের গায়ে হলো তোমার লাগানো থাকে আর কি পাল্লাগুলা, তন্তুর মতো হলো তোমার লাগানো থাকে, ঠিক আছে? তন্তুর মতো বা একটা টেন্ডনের মতো তোমার লাগানো থাকে, এই যে ভেন্ট্রিকলের গায়ে লাগানো থাকে। এই যে এখানে একটা থাকে, এখানে একটা থাকে। এই তন্তুর মতো যেই জিনিসের মাধ্যমে, এই তন্তুর মতো যেই জিনিসের মাধ্যমে এই যে কপাটিকাগুলো ভেন্ট্রিকলের ভিতরের গায়ে লাগানো থাকে, সেই তন্তুগুলোকে তোমার বলা হয় কর্ডি টেন্ডিনি। কর্ডি টেন্ডিনি দেখবা বইয়ে আছে, অনেকে এগুলো বুঝে না, আসলে কঠিন লাগে অনেকের কাছে, বাট আশা করি তোমাদের কাছে এখন ইজি লাগবে। কর্ডি টেন্ডিনি, টেন্ডিনি, ঠিক আছে? তাহলে কর্ডি টেন্ডিনি জিনিসটা কি? এই যে বাইকাসপিড বা ট্রাইকাসপিড যে কপাটিকাগুলা, তারা এই যে ভিতরে যে ভেন্ট্রিকল আছে, সেই ভেন্ট্রিকলের ভিতরের গায়ে তন্তুর মতো অনেকগুলো জিনিসের সাহায্যে যুক্ত থাকে। এইগুলোরে তোমার বলা হয় কর্ডি টেন্ডেনি। মেডিকেলের টেন্ডন মানে হলো তন্তু, টেন্ডন মানেও আবার তন্তু বুঝায়। তাহলে কর্ডি টেন্ডেনি অনেকটা মোবাইলের কর্ডের মতো। তোমরা যারা ল্যান্ড ফোন ইউজ করো, ফোনে দেখবা আগেকার দিনের ফোনে অনেকগুলো কিন্তু কর্ড থাকতো, মানে তার থাকতো, অনেকটা ফোনের তারের মতো দেখতে বলে এদেরকে নাম দেওয়া হয়েছে কর্ডি টেন্ডেনি। তাহলে কর্ডি টেন্ডেনির মাধ্যমে হলো তোমার বাইকাসপিডগুলো ভেন্ট্রিকলের ভিতরের গায়ে লাগানো থাকে। সেম ভাবে দেখো ট্রাইকাসপিডটাও ভেন্ট্রিকলের ভিতরের গায়ে লাগানো থাকে। কারণ কাহিনীটা হলো ট্রাইকাসপিড এরকম তিনটা পাল্লা থাকে, এই জন্য এটার নাম দিছে হলো ট্রাইকাসপিড। বাইকাসপিডে দেখো এরকম দুইটা পাল্লা থাকে, এই জন্য বলা হয় বাইকাসপিড। তাহলে বুঝলাম যে ট্রাইকাসপিড কই থাকে, বাইকাসপিড কই থাকে। আরো দুইটা কপাটিকা একটু পড়তে হবে। এখন খেয়াল করো, ডান ভেন্ট্রিকল আর এটা হলো পালমোনারি ধমনী। তাহলে খেয়াল করো, ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর সংযোগস্থলে আরেকটা কপাটিকা থাকে। এই কপাটিকাগুলো দেখতে হলো তোমার অর্ধচন্দ্রের মতো। কিসের মতো? চাঁদের মতো দেখতে, অর্ধচন্দ্রের মতো। এই জন্য
আমি এগুলো একটু একটা করে মুছে দেই, হ্যাঁ, কারণ এগুলো একটু মনে করো হিবিজিবি হলে তোমাদের জন্য একটু বুঝতে টাফ মনে হবে। তাহলে খেয়াল করো, একটু খেয়াল করো, একটু ছবি টবি একটু মুছে যেতে পারে, প্যারা নেই। তাহলে তুমি দেখো যে এই যে এখানে যে আমাদের মনে করো যে ডান ভেন্ট্রিকল আর তোমার হলো এখানে পালমোনারি ধমনী, এদের সংযোগস্থলে এই জায়গাটা একটা কপাটিকা থাকে। এটা অনেকটা অর্ধচন্দ্রের মতো দেখতে, এই জন্য এটা নাম দেওয়া হয়েছে সেমি লুনার কপাটিকা। কি কপাটিকা? লুনার মানে হলো চাঁদ, তাহলে এটাকে বলা হয় সেমি লুনার কপাটিকা। অনুরূপভাবে তাহলে তুমি হিসাব করো, বাম ভেন্ট্রিকল আর এই যে অ্যাওর্টা বা মহাধমনী, এই সংযোগস্থলের মাঝখানেও আরেকটা কপাটিকা থাকে, যেটাও দেখতে অর্ধচন্দ্রের মতোই, এই জন্য এটারও আমরা কি বলি? সেমি লুনার কপাটিকা বলি। তাহলে খেয়াল করো, তাহলে সেমি লুনার কপাটিকা কয়টা পাওয়া যায় ভাইয়া? দুইটা পাওয়া যায়। একটা কই পাওয়া যায়? একটা পাওয়া যায় হলো তোমার ডান ভেন্ট্রিকল এবং পালমোনারি ধমনীর সংযোগস্থলে, আরেকটা পাওয়া যায় হলো তোমার বাম ভেন্ট্রিকল এবং অ্যাওর্টা বা মহাধমনীর সংযোগস্থলে। চাঁদের মতো দেখতে, অর্ধচন্দ্রের মতো, এই জন্য এগুলাকে আমরা বলি হলো সেমি লুনার কপাটিকা। ক্লিয়ার? তাহলে দুইটা পাওয়া যায় সেমি লুনার কপাটিকা। আচ্ছা, এগুলার কিন্তু পজিশন আসবে, মেডিকেলে পজিশন আসবে। আমি একটু পরে তোমাদেরকে একটা কি বলে কয়েকটা মেডিকেল প্রশ্ন সলভ করতে দিব, দেখি তোমরা পারো কিনা। দেখবে ইনশাল্লাহ পারবা, তোমাদের কনফিডেন্স গ্রো করবে যে না, মেডিকেলের তো প্রশ্ন আসলে ইজি আসে। আচ্ছা, এখন খেয়াল করো, আবার এই যে এখানে ঊর্ধ্ব মহাশিরা, খেয়াল করো, ঊর্ধ্ব মহাশিরা হৃৎপিণ্ডের কি উপর দিকে থাকে, এবং শিরার কাজ কি? শিরার কাজ হলো হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসবে। তো ঊর্ধ্ব মহাশিরা এমনিতেই তোমার রক্ত নিয়ে আসে, কারণ এটা কিন্তু গ্র্যাভিটির কারণে বা অভিকর্ষের কারণে এমনিতেই কিন্তু ঊর্ধ্ব মহাশিরা হলো উপর থেকে রক্ত নিয়ে আসে, এখানে কোনো ঝামেলা হয় না, ঊর্ধ্ব মহাশিরাতে কোনো ধরনের ঝামেলা হয় না। কিন্তু এই যে এখানে যে আমাদের নিম্ন মহাশিরা যে আছে নিচের দিকে, যেটা এই নিম্ন মহাশিরা তো নিচ থেকে রক্ত নিয়ে আসতেছে, তাই না? মানে হিসাবে তো নিচের দিকে বা পিছন থেকে রক্ত নিয়ে আসে। এই নিম্ন মহাশিরাতে একটা প্রবলেম হয়, এই নিম্ন মহাশিরা পিছন থেকে বা নিচ থেকে রক্ত নিয়ে আসার কারণে ওকে অভিকর্ষের বিপরীতে কাজ করতে হয়। তো অভিকর্ষের বিপরীতে যেন ও কাজ করতে পারে, এই জন্য এখানে একটা কপাটিকা থাকে, যেটাকে বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান কপাটিকা। তাহলে কি হিসাবটা বুঝতে পারতেছো? দেখো, ঊর্ধ্ব মহাশিরা উপর থেকে রক্ত আনতেছে, উপর থেকে এমনিতেই ভাই রক্ত আসে, আনা লাগবে না, গ্র্যাভিটি তোমার রক্ত নিয়ে আসতেছে, এই জন্য এখানে কিছু নাই। কিন্তু ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা নিচ থেকে রক্ত নিয়ে আসতেছে, ফলে ওকে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, ঠেলতে হচ্ছে। এই কাজে হেল্প করার জন্য এখানে একটা কপাটিকা থাকে, যেটাকে বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা। মনে রাখবা কেমনে? দেখো, ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র, ইনফিরিয়র বানানের প্রথমে কি আছে? দেখো, ই আছে, ইনফিরিয়র। দেখো, ইনফিরিয়রের বানানের প্রথমে কি আছে? ফিরিয়র। ই আছে, ইউস্টেশিয়ানের প্রথমে কি আছে? ই আছে। তো ইউস্টেশিয়ান, ইনফিরিয়র ভেনা কাভা এখানে থাকে। তার মানে ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে ইউস্টেশিয়ান কপাটিকা থাকে। ক্লিয়ার? এই কপাটিকাগুলোর পজিশন থেকেই মেডিকেলের প্রশ্ন আসে। আমি তোমাদেরকে এখন কয়েক বছর আগে একটা মেডিকেলের প্রশ্ন দিই, এটা মোস্ট প্রবাবলি এটা 2006-07 সালের দিকে আসছিল। তাহলে আমাকে এখন বলো, ইউস্টেশিয়ান কপাটিকার অবস্থান কোথায়? ঝটপট কমেন্টে জানাও। এটা একটা মেডিকেল প্রশ্ন, 6-7 অনেক আগের দিকের একটা প্রশ্ন। ইউস্টেশিয়ান কপাটিকার অবস্থান কোথায়? এটাই আসছে মেডিকেলে। দেখি কয়জন লিখতে পারো। ঠিক আছে, দেখি কয়জন হলো এটার অ্যান্সার দিতে পারো। ইউস্টেশিয়ান কপাটিকা কোথায় থাকে? কোথায় থাকে? কোন সংযোগস্থলে থাকে? একটু লেখো, সুন্দর করে লেখো ইউস্টেশিয়ান কপাটিকার অবস্থানটা। এটাই আসছে। তাহলে দেখছো কত ইজি জিনিস। আর এটা লিখতে থাকো, আমি আরেকটা জিনিস সাথে বলে দেই। আর এখানে এই ডান অ্যাট্রিয়ামে আরেকটা জিনিস আসে, করোনারি সাইনাস। আচ্ছা, একজন লিখছে, আতিফ লিখছে ভাইয়া ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, মানে রাইট অ্যাট্রিয়াম। হ্যাঁ, না আসলে প্রশ্নটা একটু সুন্দর করে লিখতে হবে। তোমরা লিখবে এইভাবে, বা অপশনগুলো দেখবে এইভাবে থাকবে যে নিম্ন মহাশিরা আর হলো তোমার ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, বা ইনফিরিয়র ভেনা কাভা এবং ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, এইভাবে আসলে লিখবা। বাট আশা করি বুঝতে পারতেছো যে ডান অ্যাট্রিয়াম এবং ইনফিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে ইউস্টেশিয়ান বাল্ব বা ইউস্টেশিয়ান কপাটিকা অবস্থিত। আচ্ছা, এখন এই ডান অ্যাট্রিয়ামে আরেকটা স্ট্রাকচার আসে, যেটা আমি আসলে ছবিতে দেখাই নাই। সেটা হলো করোনারি শিরা, যেটা করোনারি সাইনাসের মাধ্যমে এসে যুক্ত হয়। কিসের মাধ্যমে যুক্ত হয়? করোনারি শিরা, যেটা আলটিমেটলি করোনারি
সাইনাসের মাধ্যমে এসে যুক্ত হয়। ওকে, তাহলে এইটা কিভাবে? করোনারি সাইনাসের মাধ্যমে তোমার হলো করোনারি শিরা এসে যুক্ত হয়। এইখানে আরেকটা কপাটিকা থাকে। এটা কেন দরকার খেয়াল করো, সব কিছুরই তো রক্ত দরকার, সব কিছুরই তো তোমার রক্ত দরকার। তো হার্টের নিজস্বও তো রক্ত দরকার, তো হার্ট নিজস্ব রক্ত কোত্থেকে পাবে? নিজেই তো নিজেরা পাম্প করতে হবে। এই জন্য হার্টেও রক্তটা তোমার কি হয়, করোনারি ধমনের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে হলো রক্ত চলে যায়, পরে সেই রক্তগুলো আবার শিরার মাধ্যমে তোমার কোথায় চলে আসে? ডান অ্যাট্রিয়ামে চলে আসে। তাহলে মনে রাখবা যে করোনারি সাইনাসের মাধ্যমে রক্তগুলো আবার তোমার ডান অ্যাট্রিয়ামে আসে। তাহলে ডান অ্যাট্রিয়াম এবং করোনারি সাইনাস এদের সংযোগ স্থলে হলো আরেকটা কপাটিকা আছে, থিবেসিয়ান কপাটিকা। থিবেসিয়ান কপাটিকা, ব্যাস এই 6টা কপাটিকা তোমাকে মনে রাখতে হবে। তাহলে একেবারে ইজি না? তাহলে ডান অ্যাট্রিয়ামে আরেকটা জিনিস এসে যুক্ত হয়, করোনারি শিরা করোনারি সাইনাসের মাধ্যমে যুক্ত হয়। এর কাজটা কি? এটা হলো হৃৎপিণ্ডের প্রাচীর থেকে রক্ত আবার কোথায় নিয়ে আসে? ডান অ্যাট্রিয়ামে নিয়ে আসে। তাহলে ডান অ্যাট্রিয়াম এবং করোনারি সাইনাসের সংযোগ স্থলে আরেকটা কপাটিকা থাকে, যেটাকে আমরা বলতে পারি হলো থিবেসিয়ান কপাটিকা। ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসগুলা ইনশাল্লাহ আমরা পারবো। তাহলে এইগুলো আমাদের হয়ে গেছে। এখন আসো আমরা হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনটা, আমরা হলো ডাবল সার্কুলেশন বা দ্বিচক্রীয় রক্ত সংবহনটা একেবারে খুব ভালো মতো এখন আমরা ক্লিয়ার করে ফেলবো। তাহলে আসো আমরা একটু ছবিটা লাগবে আমাদের, এই জন্য আমি ছবিটা বারবার রেখে দিচ্ছি। যতই কাহিনী হোক আমি বাকিগুলা মুছে দিই। হ্যাঁ, বাকি জিনিসগুলো আমি একটু মুছে দিই, আমার ছবিটা লাগবে। ছবিটা আবার রিকনস্ট্রাক্ট করতে হবে, একটু মুছে গেছে, একটু আবার আঁকতে হবে। ওকে, সমস্যা নেই, আমি আগে সবুজ কালিগুলো একটু প্যারাদায়ক আর কি, এটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, একটা কাজ করি, মাঝখানে হলো লটারি করে ফেলি। হ্যাঁ, 1 মিনিটের একটু ব্রেক নেই। অনেক কিছু পড়াইছি একটু এর আগের ক্লাসে, মানে লাস্ট ক্লাসে আমাদের এর আগে হলো কেমিস্ট্রি ক্লাস হয়েছিল। এর আগের যে চ্যালেঞ্জটা ছিল 4 দিনের ক্লাস ছিল। তো 4 নম্বর ক্লাসের যারা হলো রিভিউ দিয়েছে ওদেরকে আমি কথা দিয়েছিলাম যে পরের চ্যালেঞ্জের প্রথম ক্লাসে পুরস্কার তুলে দিব। তো এটা আমরা একটু করে ফেলি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, ঠিক আছেন তো? আসলে দুঃখিত, আমি লটারিগুলো যেখানে রাখছিলাম আমার কি বলে আমার আম্মু মনে হয় এটা মানে ওইটা সহ মনে হয় ডাস্টবিনে ফালায় দিয়েছে, ভাবছে যে এগুলা নর্মাল কাগজ, হয়তো খেয়াল করে নাই। ঠিক আছে, আমরা পরের ক্লাসে একসাথে 2টারই লটারি করব, সমস্যা নাই। 7 জনের মতো হলো রিভিউ দিয়েছিল, একসাথে হলো আগামীকাল করে ফেলবো। ঠিক আছে, এইমাত্র আমি আবিষ্কার করলাম ওইটা নাই, ওইটা আমি আগে বানায় রাখছি, আসলে 2 দিন আগে আরো বানায় রাখছি যে ক্লাস কখন নিব তো ওই দিন দিয়ে দিব আর কি। ঠিক আছে, যাই হোক, প্যারা নাই, কোনো সমস্যা নেই, আবার বানাইতে হবে আর কি। ওকে, প্রবলেম না? তাহলে আমরা একটু রিল্যাক্স করি, তোমাদেরকে একটু এইচএসসি নিয়ে 1-2 মিনিট তাহলে কথা বলি, যেহেতু লটারিটা করতে পারলাম না। টেনশন করার কারণ নেই, আগামীকাল 2টা একসাথে করে ফেলবো। ওকে, তো প্রথমেই আসো এইচএসসির জন্য একটু 1-2টা মোটিভেশনাল কিছু কথা বলি, যেটা তোমাদেরকে হয়তো একটু মোটিভেট করবে। অনেকে অনেক প্রেসারে আছো এখন, ভাইয়া এইচএসসি চলে আসতেছে, কি করা যায় কি করা যায়। আমি একটা জিনিস বলি, ঘটনাটা আসলে কি, এই যে এইচএসসির জন্য তোমরা হাতে তো মোটামুটি ধরো আর 45 দিন আছে, তো 45 থেকে 50 দিনও মনে হয় নাই, 45 দিনের মতো আছে। তো তোমরা যেটা করবা, আমি গত ক্লাসেও বলছি অলরেডি, তোমরা তো গাইডলাইন পাইছোই, তারপর আরেকবার একটু বলি, একটা রুটিন বানাও, সাথে একটা রুটিন বানায়। তুমি তো গত ক্লাসে তো সবকিছুই বলছি যে তুমি চ্যাপ্টার ভাগ করে ফেলো, সব চ্যাপ্টার পড়ার দরকার নাই, জাস্ট 2টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। তুমি যেই চ্যাপ্টারগুলো পড়বা, ধরো তুমি ফিজিক্সের 5টা চ্যাপ্টার থেকে তুমি 3টা চ্যাপ্টার পড়তেছো, ওকে, কোনো সমস্যা নাই। তো তুমি সেই 3টা চ্যাপ্টার, তোমার হাতে আছে 45 দিন সময় আছে, এরকম আবার সেকেন্ড পেপারের 3টা চ্যাপ্টার, ম্যাথের 3টা চ্যাপ্টার, বা ধরো বায়োলজির 3টা চ্যাপ্টার, বা কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার,
এই জিনিসগুলা তুমি আগে হিসাব করে তুমি ৪৫ দিন যে তোমার টোটাল সময় আছে ধরে নিয়ে সেই ৪৫ দিন ৪৫ মানে এই টোটাল সিলেবাসটাকে তুমি ৪৫ দিয়ে ভাগ করে তুমি মোটামুটি একটা এস্টিমেট করো যে আমাকে ডেইলি এখন ৭-৮ ঘন্টা বা ৬-৭ ঘন্টা পড়তে হবে। এটা করে নিজের মতো করে একটা সুন্দর করে একটা রুটিন বানায় পড়ো। যারা সকালে পড়ে অভ্যস্ত তারা সকালে টাইম বেশি রাখবা রুটিনে, যারা মনে করো রাত জেগে পড়ে অভ্যস্ত, এখন হঠাৎ করে তোর অভ্যাস চেঞ্জ করা সম্ভব না, যদিও রাত জাগাটা আসলে ঠিক না, এটা সত্যি কথা, শরীরের জন্য ভালো না, বাট স্টিল যাদের অভ্যাস হয়ে গেছে এখন তো আর কিছু বলার নাই, হঠাৎ করে তো তুমি চেঞ্জও করতে পারতেছো না। তো যাদের রাত্রে জেগে পড়ার অভ্যাস তারা একটু রাত্রে বেশি সময় রেখে এরকম ৭-৮ ঘন্টার একটা রুটিন করে ফেলো। আমাদের গ্রুপ থেকে আমি একটা নমুনা রুটিন একটা বানানোর আমার চিন্তা ভাবনা আছে, একটা নমুনা রুটিন করার, বাট আলটিমেটলি সেটা তোমরা একটু তোমাদের মতো করে মডিফাই করে নিও, যেটা আলটিমেটলি তোমার খুব কাজে লাগবে। কারণ একটা প্রপার প্ল্যানিং ছাড়া না আসলে তোমার দেখতে দেখতে ৪৫ দিন চলে যাবে। তোমার কাছে মনে হবে কি কালকে থেকে পড়ি, থাক আজকে একটু চিল করে নেই, আজকে একটা বন্ধুর জন্মদিন, থাক আজকে ভাই একটু আড্ডা দিয়ে সারাদিন নষ্ট করে ফেলি, বা কালকে হলো গার্লফ্রেন্ডের বার্থডে, ভাই আজকে সারাটা দিন আমি একটু কেনাকাটায় ব্যস্ত ছিলাম বা কেনাকাটা করব। এই চিন্তা ভাবনা করলে আসলে হবে না যে কালকে হয়তো ডাবল পড়ায় ফেলবো, এগুলা করে আসলে তোমাদের পসিবল না। একটা প্রপার রুটিন করো, ৫-৬-৭ ঘন্টা ৭-৮ ঘন্টা পড়ার টাইম রাখো, দেখবা যে তুমি ডেইলি তোমার কিছু না কিছু হলেও পড়া হচ্ছে, যেটা এখন দরকার। এখন অ্যাকচুয়ালি প্রপার রুটিন ছাড়া এইভাবে তুমি নিজেকে আসলে শেষ করতে পারবা না। দেখা যাবে যে তুমি আজকে একটু রেস্ট নিলা, কালকে আরেক কারণে রেস্ট নিলা, নিতে নিতে তোমার আরো ১৫ দিন ওয়েস্ট হয়ে গেছে। তো এটা একটু সবাই করো। বাট দিন শেষে ইনশাল্লাহ একটা কথা সবসময় মাথায় রাখবা, অবশ্যই পারবা, না পারার কোনো কারণ নাই। হাজার হাজার লাখ লাখ মানুষ এই রাস্তা দিয়ে গেছে, পার হয়ে গেছে, এইচএসসি পার হয়ে বা ভার্সিটি পার হয়ে মানুষজন চাকরি বাকরি করতেছে, অনেক কিছু করছে। তো তারা যদি পারে তোমরা অবশ্যই পারবা, কারণ তোমাদের ট্যালেন্ট কোনো অংশে কম না, আরও বেশি। বরং আমি যেটা চিন্তা করি যে তোমাদের জেনারেশন কিন্তু আমাদের থেকে অনেক স্মার্ট, আমরা আমাদের সময় অনেক কিছু বুঝতামই না, তোমাদের কিন্তু এখন অনেক কিছু বুঝার উপায় আছে, অনেক ধরনের তোমাদের পড়াশোনার স্কোপ আছে, যেটা আমাদের সময় ছিল না। তো আমার কাছে মনে হয় যে আমাদের থেকে তোমাদের অবস্থা আরও ভালো, তোমাদের আরও ট্যালেন্ট আছে, বুদ্ধিশুদ্ধি আছে, তোমরা আরও নতুন জেনারেশন, ডিজিটালাইজড সবাই, তো তোমরা অবশ্যই পারবা। জাস্ট তোমাদের দরকার হলো একটা ফোকাস করা, একটা রুটিন করো, রুটিন করে হলো তোমরা পড়ো, ইনশাল্লাহ পারবা। আর পুরা চ্যাপ্টার তো আর পড়াও লাগতেছে না, বা পুরা বইও পড়া লাগতেছে না, পড়বা মাত্র 2 থেকে 3টা চ্যাপ্টার, এগুলা এক বসাতেই হয়ে যাওয়ার কথা, পারবা। ঠিক আছে, টেনশন করো না, টেনশন করার থেকে হলো পড়বা বেশি। মনে রাখবা এই কথাগুলো একটু মনে রাখো। আমরা অনেকে আছে যে অযথা টেনশন করি, ভাইয়া এটা পড়লে কি হবে, এটা বাদ দিলে কি হবে, ভাইয়া এখন 5 ঘন্টা পড়লে হবে কিনা, 8 ঘন্টা পড়লে হবে কিনা। তুমি আগে পড়ো, তুমি সুন্দর করে রুটিন করে তোমার মতো করে গুছায়া পড়ো। আমাদের ক্লাসে তো আমরা অনেক সাজেশন দিচ্ছি, অনেক ফ্রি ক্লাস নিচ্ছি, বা আমাদের যারা কোর্সে অ্যাড আছো, অনেকে হয়তো যারা কোর্সে অ্যাড আছো তারাও হয়তো ক্লাস করছো, তো সব কিছু তো তোমরা গাইডলাইন পাচ্ছই, পড়তে থাকো, হবে। এবং সবসময় মাথায় রাখবা যে তুমি একা না, তোমার সাথে আরও 14 লাখ 15 লাখ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিবে। তো কখনো নিজেরা একা মনে করবা না যে সব প্যারা তুমি একা খাইতেছো, সবার অবস্থাই সেম, সবাই সেম অবস্থায় আছে। তো জাস্ট যারা একটু মনোযোগ দিয়ে পড়বা, যারা একটু পড়াশোনাটা একটু কষ্ট করে, এটা আমিও মানি, একটু খারাপ লাগবে, বাট যারা এই খারাপ লাগার পরও একটু নিজেদের উইল পাওয়ার দিয়ে, নিজেদের ইচ্ছা শক্তি দিয়ে যারা হলো টানা পড়ে যাবা, তারাই দেখবে ইনশাল্লাহ লাইফে একটা সময় যে ভালো করতে পারতেছো। অ্যাটলিস্ট এখন যেরকম সিচুয়েশনে আছো আর একটু ভালো একটা জায়গায় আছো, এটা একটা সময় থাকবা, বা বাবা মাকে একটা সময় হয়তো গর্বিত করতে পারবা। তোমার একটা ভালো পজিশন মানে হলো তোমার বাবা মা অনেক প্রাউড ফিল করবে তোমাকে নিয়ে, এটা করতে পারবা। তখন দেখবা যে পরিশ্রমটা অনেক সার্থক মনে হবে। ইনশাল্লাহ দোয়া থাকবে অবশ্যই, সবাই যেন এটা করতে পারো। এটা মাথায় রেখে পরিশ্রম করো, হবে, বিজয় আসবে। বিজয় না এসে কই যাবে, তাই না? আচ্ছা, এখন আসো তাহলে আমরা আবার এখানে চলে আসি। তো খেয়াল করো, এই যে আমরা এখন একটু ডাবল সার্কুলেশন বা দ্বিচক্রী সংবহনটা শেষ করব, ডাবল সার্কুলেশনটা পড়ব, খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে। এখানে কিছু কাহিনী আছে, এগুলা তোমাদেরকে একটু পড়ায় না দিলে বুঝতে পারবা না। ডাবল সার্কুলেশনটা কিভাবে কাজ করে? ডাবল সার্কুলেশন জিনিসটা হলো আমাদের হৃৎপিণ্ড, রক্ত। আচ্ছা, আমি একটু আগে বুঝায় নেই, তারপরে বুঝাই যে আসলে ডাবল সার্কুলেশন কি, আগে বুঝায় ফেলি। ফার্স্টে একটা জিনিস খেয়াল করো, শিরাগুলা কি করে, সারা দেহ থেকে হলো রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, আর ধমনীগুলা কি করে, হৃৎপিণ্ড থেকে হলো রক্ত অন্য জায়গায় নিয়ে যায়।
তাহলে তুমি একটা জিনিস একটু চিন্তা করো, সিম্পল চিন্তা করো, তাহলে শিরাগুলা সারা দেহ থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে আসতেছে, তাহলে শিরাগুলা মেইনলি কোন ধরনের রক্ত নিয়ে আসবে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কেন? কারণ আমাদের বডির বিভিন্ন অঙ্গগুলা রক্ত কি করে? রক্তের মেইন কাজ কি? অক্সিজেন পরিবহন করা। তো আমাদের বডির বিভিন্ন অঙ্গগুলা অক্সিজেনগুলোকে ইউজ করে শ্বসন প্রক্রিয়াতে তোমার কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। পরে সেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তই তোমার শিরাগুলা কি করে? হৃৎপিণ্ডে নিয়ে আসে। কারণ খেয়াল করো, শিরা কিন্তু বর্জ্য রক্তগুলাকে নিয়ে আসে, শিরা কিন্তু ভালো রক্ত আনে না। কিন্তু শিরা হলো যে যেই রক্তগুলা ইউজ হয়ে গেছে সেইগুলারে আবার ধরে নিয়ে হৃৎপিণ্ডে নিয়ে আসে। তার মানে অলওয়েজ মনে রাখবে যে নর্মালি শিরাগুলো সবসময় কি করে? শিরাগুলো তাহলে সবসময় কি করছে? তোমার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে নর্মালি। আর ধমনীগুলা কি করে? তাহলে ধমনীগুলা হলো তোমার নর্মালি ফ্রেশ রক্ত তোমার বহন করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যাচ্ছে। তার মানে ধমনীগুলা তোমার মূলত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ক্লিয়ার? তাহলে শিরাগুলা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর ধমনীগুলো মেইনলি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ঠিক আছে? এটা কেমনে মনে রাখবা? শিক কাবাব খাইছো না? অনেকের কাছে হয়তো শিক কাবাব বা বটি কাবাব, জালি কাবাব অনেক পছন্দের খাবার। আমার কাছে শিক কাবাব খাইতে অনেক ভালোই লাগে। যাই হোক, এই শিক কাবাবের হলো শিরা, কতে হলো কার্বন ডাই অক্সাইড। তার মানে শিরাগুলো কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে আর ধমনীগুলো ফ্রেশ রক্ত নিয়ে যায় হৃৎপিণ্ড থেকে, মানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে যায়। এখন দেখো ব্যাপারটা কিভাবে হয়। ফার্স্টে আমি এখান থেকে পড়াই। ফার্স্টে মনে করো দেহের বিভিন্ন জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রথমে তোমার ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফার্স্টে তোমার কোথায় চলে আসে? ডান অ্যাট্রিয়ামে আসে। দেখো কিভাবে কি হয়। তাহলে প্রথমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, আমি একটা কাজ করি, কার্বন ডাই অক্সাইডকে আমি নীল কালি দিয়ে লিখবো আর অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলারে হলো আমি লাল কালি দিয়ে বুঝাই, তাহলে বুঝতে পারবা। তাহলে প্রথমে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে খারাপ রক্তগুলা, মানে বর্জ্য রক্তগুলারে দেহের বিভিন্ন জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে বহন করে ফার্স্টে হৃৎপিণ্ডে নিয়ে আসলো। তাহলে ডান অ্যাট্রিয়ামে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত রয়ে গেছে। ওকে, পরে সেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অ্যাট্রিয়াম থেকে কোথায় চলে যাবে? ট্রাইকাসপিড কপার্টিকার মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত তোমার ডান ভেন্ট্রিকলে চলে আসবে। ক্লিয়ার? এবং পরবর্তীতে সেই ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত তোমার পালমোনারি ধমনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় চলে যাবে? ধমনী তো সবসময় নিয়ে যায়, তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে পালমোনারি ধমনী কোথায় নিয়ে যাবে? ফুসফুসে নিয়ে যাবে। এই পালমোনারির আরেকটা বাংলা হলো ফুসফুস। ফুসফুসকে মেডিকেলে হলো তোমার পালমোনারি বলা হয়। তাহলে দেখো পালমোনারি ধমনী নাম শুনেই বুঝতে পারতেছো হৃৎপিণ্ড থেকে কোথায় রক্ত নিয়ে যাবে? ফুসফুসে নিয়ে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে পালমোনারি ধমনী হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে গেল। এখন ফুসফুসে কি হয়? ফুসফুসে এখন যে রক্তগুলা গেছে এগুলা কিন্তু কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। আবার আমরা ফুসফুসে কি করি? অক্সিজেন গ্রহণ করি। ফুসফুসে তখন কি হবে? ব্যাপন প্রক্রিয়া হবে বা কি হবে? ডিফিউশন হবে। ফুসফুসে তখন ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্ত থেকে কার্বন ডাই অক্সাইডগুলো ফুসফুসে চলে যাবে আর ফুসফুস থেকে অক্সিজেনগুলো রক্তে চলে আসবে। তাহলে দেখো ফুসফুসে যাওয়ার পর রক্তের কার্বন ডাই অক্সাইডগুলো ফুসফুসে চলে যাচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় আর ফুসফুসের অক্সিজেনগুলো ব্যাপন প্রক্রিয়ায় রক্তে চলে আসতেছে। মানে ভেজাল রক্তগুলা ওইখানে যে বিশুদ্ধ রক্তে কনভার্ট হচ্ছে, বিশুদ্ধ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপরে বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ রক্তে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপরে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিসের মাধ্যমে আবার হৃৎপিণ্ডে আসবে বলতো? পালমোনারি শিরার মাধ্যমে আসবে। নাম শুনেই বুঝতে পারতেছো ধমনীগুলো হৃৎপিণ্ড থেকে ফুসফুসে নিয়ে গেছে। আর তাহলে পালমোনারি শিরা কি করবে? ফুসফুস থেকে রক্তটারে আবার হৃৎপিণ্ডে নিয়ে আসবে, কারণ শিরা হলো হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে। তো তখন অক্সিজেন সমৃদ্ধ, দেখো এই জন্য কালার চেঞ্জ হয়ে গেছে, আমি এখন আবার লাল কালি ইউজ করতেছি। অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন কি করছে? পালমোনারি শিরার মাধ্যমে ফুসফুস থেকে তখন হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে। পরে সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাইকাসপিডের মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? বাম ভেন্ট্রিকলে চলে যাচ্ছে। পরে সেই বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত
অ্যাওর্টা বা মহাধমনের মাধ্যমে সারা দেহে চলে যাচ্ছে এবং সারা দেহে যাওয়ার পর সারা দেহ সেই বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ রক্ত ইউজ করে আবার সেটা থেকে আবার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে শ্বসন প্রক্রিয়ায়। পরে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার তোমার ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে আবার চলে আসতেছে। এইভাবে করে সাইকেলটা বারবার চলতেছে। তাহলে বলো তো এই সাইকেলটায় কোথায় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, কোথায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত? বুঝতে পারছো? আমি আবার রিপিট করি আরেকবার, যারা যারা ধরতে পারো নাই আরেকবার শুনো। ফার্স্টে সারা দেহ থেকে বর্জ্য রক্তগুলা বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলাকে বহন করে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা কোথায় নিয়ে আসছে? বাম অ্যাট্রিয়ামে নিয়ে আসছে, সরি ডান অ্যাট্রিয়ামে নিয়ে আসছে। ডান অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ট্রাইকাসপিডের মাধ্যমে কোথায় চলে গেছে? ডান ভেন্ট্রিকলে চলে গেছে। পরে সেই ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনের মাধ্যমে কোথায় চলে গেছে? ফুসফুসে চলে গেছে। তারপরে কি হবে? ফুসফুসে ব্যাপন প্রক্রিয়া হবে। ব্যাপন প্রক্রিয়া হয়ে সেই রক্তের কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে চলে যাবে আর ফুসফুসের অক্সিজেন রক্তে চলে আসবে। ফলে রক্তটা পিউরিফাইড হয়ে গেল। রক্ত পিউরিফাইড হওয়ার পর সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত পালমোনারি শিরা, কারণ শিরা হলো সবসময় হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে, তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত তখন পালমোনারি শিরার মাধ্যমে আবার হৃৎপিণ্ডে চলে আসবে। কোথায় চলে আসবে? বাম অ্যাট্রিয়ামে চলে আসবে। পরে সেই বাম অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম ভেন্ট্রিকলে চলে যাবে। পরে সেই বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অ্যাওর্টা বা মহাধমনের মাধ্যমে সারা দেহে বিশুদ্ধ অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করবে এবং আমাদের বডি তখন আবার ইউজ করে আবার কার্বন ডাইঅক্সাইড বানায় ফেলবে, আবার সেটা শিরার মাধ্যমে আসবে। এরকম করে সারা জীবন চলতেই থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এটাই হলো আমাদের দ্বিচক্রীয় সংবহন বা ডাবল সার্কুলেশন। কেন এটাকে দ্বিচক্রীয় সংবহন বা ডাবল সার্কুলেশন বলা হয়? অবশ্যই এটার রিজন আছে। এটার রিজনটা হলো, তাহলে আমাকে হিসাব দেখাও। সারা দেহে রক্ত একবার পাম্প করতে, একটু হিসাব করে দেখো, সারা দেহে একবার রক্ত পাম্প করতে হৃৎপিণ্ডের মধ্যে কয়বার রক্ত যাওয়া লাগছে বলো তো? 2 বার যাওয়া লাগছে। কিন্তু খেয়াল করে দেখছো, সারা দেহে রক্ত সরবরাহ করতে হৃৎপিণ্ডের মধ্যে 2 বার কিন্তু তোমার রক্ত যাওয়া লাগছে। দেখো, একবার হলো তোমার এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে আসছে, সেখান থেকে ফুসফুসে গেছে, ফুসফুস থেকে রক্তটা আবার ব্যাক করছে, তারপরে কিন্তু সারা দেহে গেছে। তার মানে সারা দেহে একবার রক্ত পাম্প করতে হৃৎপিণ্ডের মধ্যে 2 বার রক্ত আসছে। একবার এখানে আসছে, আরেকবার এখানে আসছে। এই জন্য এটাকে বলা হয় দ্বিচক্রীয় সংবহন। 2টা চক্র হচ্ছে। একটা চক্র সারা দেহ থেকে ফুসফুসে যাচ্ছে, আর একটা চক্র ফুসফুস থেকে হৃৎপিণ্ড হয়ে আবার সারা দেহে যাচ্ছে। মানে সারা দেহে একবার রক্ত পাম্প করতে হৃৎপিণ্ডে 2 বার রক্ত আসতেছে। এই জন্য এটাকে বলা হয় ডাবল সার্কুলেশন বা বাংলায় বলা হয় দ্বিচক্রীয় সংবহন। ক্লিয়ার? তাহলে মেডিকেলে এখান থেকেই প্রশ্ন আসবে। তাহলে বুঝছো মেকানিজম? বুঝছো নাকি মুখস্থ করছো বলো তো? একেবারে ক্লিয়ার না? কনসেপ্ট ক্লিয়ার না? নিজে কিন্তু এখন বানায়ও লিখতে পারবা, মানে নিজে বানানো মানে নিজে বুঝে বুঝে লিখতে পারবা আর কি, একবার ইজি কিন্তু। তাহলে আমারে বলো তো, তাহলে আমাদের দেহের যে রাইট সাইড, ডান দিকের যে অ্যাট্রিয়াম এবং ডান দিকের যে ভেন্ট্রিকল, সেখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে। আর আমাদের বাম দিক অর্থাৎ বাম অ্যাট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে। তার মানে আর এক্সচেঞ্জটা কোথায় হয়? ফুসফুসে যেয়ে হয়। এই জন্য একটা মজার জিনিস দেখো, আমি একটু আগে একটা সূত্র লিখছি, আমি কিন্তু সূত্রটা একটু ভুল লিখছি। এখান থেকেও মেডিকেলে প্রশ্ন আসে। দেখো, আমি বলছি যে ধমনী নর্মালি অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকে আর শিরাতে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে। আসলে এটা সব ক্ষেত্রেই সত্য, জাস্ট এটার একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি বলো? পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী। খেয়াল করো, সব ধমনী কি করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এক্সেপ্ট কে? পালমোনারি ধমনী। কারণ এই মাত্রই তো দেখলা পালমোনারি ধমনী কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে গেছে। তার মানে পালমোনারি ধমনী হলো ব্যতিক্রমী ধমনী। আমাদের মানুষের শরীরের একমাত্র ব্যতিক্রমী ধমনী হলো পালমোনারি ধমনী। কেন? কারণ এটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে ধমনী হওয়ার পর। আর একমাত্র ব্যতিক্রমী শিরা কোনটা ভাইয়া? পালমোনারি শিরা। কারণ শিরাগুলা নর্মালি কি করে? সব শিরাই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে এক্সেপ্ট পালমোনারি শিরা। দেখো, পালমোনারি শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে। তাহলে এটা মেডিকেলে আসছে যে একমাত্র ব্যতিক্রমী শিরা কোনটা? বেশ কয়েক বছর আগে আসছে। পারবা না? পালমোনারি শিরা। কারণ একমাত্র ব্যতিক্রম কেন? কারণ একমাত্র পালমোনারি শিরাই
অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তার মানে পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইন দুইটাই হলো তোমার ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে দ্বিচক্রীয় সংবহন শেষ। আর 2টা মিনিট আমাকে একটু টাইম দাও, আমি লাস্ট আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই। কার্ডিয়াক সাইকেলটা একটু জাস্ট খালি বলে দেই, কার্ডিয়াক সাইকেলটা, কারণ আজকে যা বুঝাইছি এখান থেকেই তোমার কার্ডিয়াক সাইকেল হয়ে যাবে, এটা অন্য ক্লাসে দেওয়া লাগবে না, জাস্ট আর 2 মিনিট। হ্যাঁ, কার্ডিয়াক সাইকেল বা বাংলায় বলা হয় কার্ডিয়াক চক্র। আর হলো এগুলা কি বুঝায়? আমরা জানি যে হৃৎপিণ্ড যখন সংকোচন হয়, হৃৎপিণ্ড যখন সংকোচন হয় সেটাকে আমরা কি বলি? সিস্টোল বলি। হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলি হলো সিস্টোল। তাহলে খেয়াল করো, তাহলে হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বাংলায় বলতেছি হলো তোমার সিস্টোল, বা ইংলিশে বলতেছি সিস্টোল সংকোচনকে। আর হৃৎপিণ্ডের প্রসারণকে আমরা বলি হলো ডায়াস্টোল। তাহলে হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলি হলো সিস্টোল, আর হৃৎপিণ্ডের প্রসারণকে আমরা বলি হলো ডায়াস্টোল। মনে রাখবা কেমনে ভাইয়া? সংকোচন, সংকোচন কি দিয়ে শুরু? স দিয়ে শুরু। সিস্টোলটাও কি দিয়ে শুরু? স দিয়ে শুরু। তাহলে সিস্টোল মানে হলো সংকোচন, তাহলে বুঝতেই পারছো যে প্রসারণ মানে হলো ডায়াস্টোল। বা আরো মনে রাখতে পারো অনেকে, দেখো সিস্টোল কি? ছোট, দেখো ডায়াস্টোল কিন্তু বড়, বেশি শব্দ লাগতেছে। সিস্টোল ছোট, তো ছোট মানে কি? সংকোচন। আর ডায়াস্টোল বড়, বড় মানে কি? প্রসারণ। অনেকভাবে মনে রাখতে পারবা। ঠিক আছে, অনেক টেকনিক আছে। 1 মিনিট, কেউ একজন মনে হয় ফোন দিয়েছে, আচ্ছা এটা পরে ধরবো না, যাই হোক। তাহলে একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে খেয়াল করো যে তাহলে সিস্টোল, সতে স মানে সিস্টোল মানে হলো তোমার সংকোচন, তাহলে ছোট, এটা হলো তোমার সংকোচন। আর ডায়াস্টোল লিখতেও বড়, প্রসারণ। ওকে, এখন আসো, তাহলে সিস্টোল ডায়াস্টোল এটাও তোমার কয় ভাবে হয়? 2 ধাপে হয়। সিস্টোল ডায়াস্টোল 2 ধাপেই তো হয়, তাই না? একটা হলো অ্যাট্রিয়ামের সিস্টোল হয়, ডায়াস্টোল হয়, আর একটা হলো ভেন্ট্রিকলের সিস্টোল হয়, ডায়াস্টোল হয়। একটু চিন্তা করো, লাস্ট মোমেন্ট, ইজি জিনিস, আমি যা বলতেছি ইজি জিনিস। তাহলে এই যে হৃৎপিণ্ডে পর্যায়ক্রমিকভাবে সংকোচন এবং প্রসারণ হয় সেটাকে বলা হয় এক একটা হার্টবিট। তাহলে হার্টবিটটা কি? তাহলে এই যে একটা হৃৎপিণ্ডে পর্যায়ক্রমিক সংকোচন প্রসারণ বা পর্যায়ক্রমিক সিস্টোল ডায়াস্টোল হয়, এটাকেই তোমার বলা হয় একটা হার্টবিট। তার মানে একটা হার্টবিট 2টা অংশে বিভক্ত, সিস্টোল প্লাস ডায়াস্টোল। মানে হৃৎপিণ্ডে তোমার পর্যায়ক্রমিকভাবে একটা সংকোচন প্লাস একটা প্রসারণকে আমরা কি বলি? হার্টবিট বলি। ঠিক আছে, তাহলে খেয়াল করো, তাহলে হৃৎপিণ্ডের একটা সংকোচন এবং একটা প্রসারণকে আমরা সিম্পলি কি বলি? হার্টবিট বলতেছি একত্রে। তাহলে হৃৎপিণ্ডে পর্যায়ক্রমিকভাবে সিস্টোল এবং ডায়াস্টোলকে হার্টবিট বা হৃৎস্পন্দন বলা হয়। এবং প্রতি মিনিটে হলো মানুষের শরীরে, একটু মনে রাখবে, প্রতি মিনিটে হলো তোমার মানুষের শরীরে তোমার 70 থেকে 80টা হলো তোমার হৃৎস্পন্দন সম্পন্ন হয়। 70 থেকে 80টা হলো তোমার হৃৎস্পন্দন সম্পন্ন হয় প্রতি মিনিটে। প্রতি মিনিটে হলো তোমার মানুষের ক্ষেত্রে 70 থেকে 80 বার তোমার হলো হৃৎস্পন্দন হলো তোমার সম্পন্ন হয় প্রতি মিনিটে। গড়ে তাহলে কত? 70-80কে গড় করলে কত হয়? 75। তাহলে প্রতি মিনিটে হলো তোমার 75টা হৃৎস্পন্দন সম্পন্ন হয়। তাহলে এখান থেকে একটা ছোট্ট ম্যাথ করে ফেলি। তাহলে প্রত্যেক মিনিটে যদি 75টা হৃৎস্পন্দন সম্পন্ন হয়, সিম্পলি বলো, প্রতি মিনিটে 75টা হৃৎস্পন্দন সম্পন্ন হয়, তাহলে 75টা হৃৎস্পন্দন সম্পন্ন করতে সময় লাগে প্রত্যেক মিনিট বা 60 সেকেন্ড। তাহলে এক একটা হৃৎস্পন্দন সম্পন্ন করতে কত সময় লাগে? দেখবা 60/75 ভাগ করে দেখো, এটা আসবে 0.8 সেকেন্ড। দেখবা 0.8 সেকেন্ড। এটা মেডিকেলে একবার আসছিল, যে এই ম্যাথটাই মেডিকেলে আসছিল, যে একজন মানুষের প্রত্যেক মিনিটে 80টা হৃৎস্পন্দন হইলে তার এক একটা হার্টবিটের সময় কত লাগে, বা হার্ট রেট, বা এটাকে সংক্ষেপে লেখছে যে তার হৃৎস্পন্দনের হার 80 হইলে তার এক একটা হৃৎস্পন্দন বা হার্ট বিট হইতে কত সময় লাগে। তাহলে বুঝতেই পারছো যে প্রত্যেক মিনিটে তোমার 75টা যদি হার্ট বিট হয়, তাহলে একটা হার্ট বিট হতে কত সময় লাগবে? 75টার জন্য 60 সেকেন্ড, তাহলে একটার জন্য হলো 60/75 সেকেন্ড, মানে 0.8 সেকেন্ড। এটা মেডিকেলের একটা ম্যাথ আসছে মেডিকেলে, পারবা না? ইজি কিন্তু একবারে, দেখছো? তার মানে এগুলো কিন্তু সহজ, মেডিকেলে চান্স পাওয়াটা ইজি, আসলে কিছু না। ঠিক আছে, আমি যে তোমার ধরো যে ডিএমসিতে চান্স পাইছি, তোমার কি মনে হয় আমি সারাদিন 24 ঘন্টা পড়ছি? না, আমি কিন্তু তোমার কি বলেছে, আমি কিন্তু তোমার মেডিকেলের প্রিপারেশনটা আমি নিয়েছি, বাট ওইভাবে আসলে নিই নাই। ক্লিয়ার?
পড়ছি, এর পাশাপাশি কিন্তু আমি একটু ইঞ্জিনিয়ারিং এর জন্যও কম বেশি হলো আমি পড়ছিলাম, তো খুব কঠিন না, পারবা, এগুলো ইজি আছে। তো 0.8 সেকেন্ড পারা যাবে। ওকে, এখন আসো লাস্ট পার্টটা। তাহলে যেটা বলতেছিলাম, তাহলে এখন একটা কার্ডিয়াক সাইকেলে কি কি ঘটনা হয় একটু খালি এটা জানবো, তাইলে আমাদের ক্লাস শেষ। ফার্স্টে আসো, সিস্টোল হয়। তাহলে আমি একটু মুছে দেই, হ্যাঁ আমি এখানে এখন কয়েকটা জিনিস লিখবো, একটু এই সাইডটা মুছে দেই, কয়েকটা জিনিস আমাদের এখন কাজে লাগবে। ফার্স্টে ধারাবাহিকভাবে লিখি। ফার্স্টে অ্যাট্রিয়ামের সিস্টোল, দেন হলো তোমার অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, দেন হলো তোমার ভেন্ট্রিকলার সিস্টোল। ফার্স্টে অবশ্য না, ফার্স্টে সিরিয়ালটা আমার একটু পড়ানোর জন্য আমরা একটু সহজ করে দিই। দাঁড়াও, ফার্স্টে ডায়াস্টোল লিখি, তাহলে আমাদের পড়াইতে ইজি হবে, তোমাদের বুঝাইতে ইজি হবে। তারপরে হলো অ্যাট্রিয়ামের সিস্টোল, শেষ। আর 1 মিনিট লাগবে খালি পড়াইতে, একটা জিনিস খালি দেখাবো, ওই হার্ট সাউন্ডটা একটু পড়ায় দিব। তারপরে হলো ভেন্ট্রিকলের হলো তোমার সিস্টোল, আর লাস্টেরটা হলো ভেন্ট্রিকলের ডায়াস্টোল। মানে অ্যাট্রিয়াম তোমার আলাদা করে সিস্টোল হয়, ডায়াস্টোল হয়, ভেন্ট্রিকল আলাদা করে তোমার সিস্টোল হয়, ডায়াস্টোল হয়, এগুলো আলাদা করে হয়। অ্যাট্রিয়াম আলাদা করে সিস্টোল ডায়াস্টোল হয়, ভেন্ট্রিকল আলাদা করে সিস্টোল ডায়াস্টোল হয়, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে কি আসলো? তাহলে ফার্স্টেই আসো, প্রথমে ডায়াস্টোল মানে প্রসারিত হওয়া। তাহলে খেয়াল করো, অ্যাট্রিয়ামে যখন রক্ত আসবে তখন অ্যাট্রিয়ামটা বড় হইতে হবে, কারণ ওকে তো জায়গা দেওয়া লাগবে রক্ত আসার জন্য। তাহলে প্রথমে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হয়। অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের কারণে অ্যাট্রিয়ামের ভিতরের জায়গা বড় হয়ে যায়, ফলে অ্যাট্রিয়ামের ভিতরের যে পেশিগুলো আছে সেই পেশিগুলো শিথিল হয়। সেই পেশিগুলো হলো শিথিল হয়, শিথিল হওয়ার কারণে সারা দেহ থেকে রক্ত ফার্স্টে অ্যাট্রিয়ামে আসে, ডান অ্যাট্রিয়ামে আসে, বাম অ্যাট্রিয়ামে আসে, রক্ত আসলো। আসার পর সেই অ্যাট্রিয়ামের ফার্স্টে ডায়াস্টোল হয়। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হইতে খেয়াল করো, প্রত্যেকটা হার্টবিট হইতে আমার 0.8 সেকেন্ড যদি সময় লাগে আমি ধরে নিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে ওই 0.8 সেকেন্ডের মধ্যে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হতেই তোমার সময় লাগে 0.7 সেকেন্ড। খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাট্রিয়ামের সিস্টোল হইতে তোমার সময় লাগে মাত্র 0.1 সেকেন্ড। আমি মনে রাখতাম কিভাবে, কোনো কিছু বড় হইতে সময় লাগে, ছোট হইতে সময় লাগে না। এটার একটা বাস্তব একটা এক্সাম্পল দিই। তুমি একটা বড় হইতে মানে তুমি লাইফে একটা বড় মানুষ হইতে, মানে বড় মানুষ বলতে বোঝাচ্ছে অনেক সম্মানিত কোনো ব্যক্তি হইতে তোমাকে অনেক সাধনা করতে হবে। তুমি আজকে একটা ভালো কাজ করলা, কালকেই তুমি অনেক বড় মানুষ হয়ে গেলা, এটা জীবনে হবে না। তার মানে তোমাকে লাইফে বড় হইতে হলে অনেক সময় লাগবে, অনেক পরিশ্রম করতে হবে, আস্তে আস্তে বড় হবা। এই জন্য বড় হইতে টাইম বেশি লাগে, ডায়াস্টোল হইতে টাইম বেশি লাগে। কিন্তু ছোট হইতে টাইম লাগে না। তুমি আজকে একটা খারাপ কাজ করো বা একটা উল্টাপাল্টা কিছু করো, দেখবা পাবলিক তোমারে মানে এতদিন যা অর্জন করছো একেবারে ধুলিস্যাৎ হয়ে যাবা। কথাটা কি বুঝতে পারতো? এটা কিন্তু বাস্তব ব্যাখ্যা। মনে করো তুমি 20 বছর ধরে উপকার করে অনেক ভালো কাজ করে তুমি মনে করো তোমার একটা নাম সম্মান অর্জন করছো, একটা দিন একটু উল্টাপাল্টা কিছু করো, দেখবা পরের দিনই তোমার একবারে মান ইজ্জত শেষ হয়ে গেছে। নামতে সময় লাগবে না, উঠতে সময় লাগে। এখানেও সেম। তার মানে ডায়াস্টোল হইতে তোমার হলো সময়টা বেশি লাগে, বড় হইতে সময় বেশি লাগতেছে 0.7 সেকেন্ড। তাহলে বাকি আর সময় কত থাকে? 0.1 সেকেন্ড। সেটা হলো সিস্টোল হইতে বা ছোট হইতে টাইম লাগতেছে, মানে ছোট হইতে টাইম কম লাগে। অনুরূপভাবে ভেন্ট্রিকলের যে সিস্টোল হইতে ছোট হইতে টাইম লাগে হলো 0.3 সেকেন্ড। তাহলে ভেন্ট্রিকলের বড় হইতে কত সময় লাগবে? 0.5 সেকেন্ড। ঠিক আছে? বাস্তব ব্যাখ্যা আর কি, বাস্তব ব্যাখ্যা। তাহলে খেয়াল করো, তাহলে ভেন্ট্রিকলের অনুরূপভাবে ছোট হইতে 0.3 সেকেন্ড লাগবে, আর বড় হইতে টাইম বেশি লাগবে 0.5 লাগবে। যোগ করলে দেখবো তোমার 0.8 হবে, এখানেও 0.8, ওইখানেও 0.8। তাহলে ফার্স্টে, তাহলে প্রথম 0.7 সেকেন্ডে অ্যাট্রিয়াম কি হবে? ডায়াস্টোল হবে, বড় হইলো, ভিতরের জায়গা বাড়লো, এই ভিতরের পেশিগুলা শিথিল হইলো, ফলে আলটিমেটলি কি হলো? তোমার রক্তগুলা, সারা দেহ থেকে রক্ত তোমার ডান অ্যাট্রিয়ামে আসলো, অথবা তোমার বাম অ্যাট্রিয়ামে ফুসফুস থেকে রক্ত আসলো। শেষ। আসার পর অ্যাট্রিয়ামের ডায়াস্টোল শেষ। এখন অ্যাট্রিয়াম কি হবে?
ফুলে গেছে, এখন জিনিসটা কি সংকুচিত হইতে হবে, তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের পরে অ্যাট্রিয়াম এখন সংকোচন হবে। তো অ্যাট্রিয়ামের যখন সংকোচন হবে, ভিতরের রক্তগুলোর জন্য জায়গা কমে যাচ্ছে, চাপ খাচ্ছে, তখন রক্তগুলা কি বের হওয়ার জন্য রাস্তা খুঁজবে। কোন পথ দিয়ে বের হবে? এই যে ট্রাইকাসপিড বা বাইকাসপিড দিয়ে বের হবে। তার মানে খেয়াল করো যে অ্যাট্রিয়ামের যখন ডায়াস্টল হয়, প্রথমে যখন ডায়াস্টল হয় তখন কিন্তু এই কপার টিকাগুলো বন্ধ থাকে, কপার টিকাগুলো বন্ধ থাকে, সারা দেহ থেকে রক্ত আসতেছে, জায়গা বড় হচ্ছে, রক্তগুলা রইছে। তারপরে যখন অ্যাট্রিয়ামের সিস্টল শুরু হয়, সিস্টলের সময় হঠাৎ করে চাপ দিচ্ছে, ফলে রক্তগুলা বের হয়ে যাওয়ার জন্য জোরে হলো তোমার প্রেসার দিয়ে কপার টিকাগুলোকে খুলে ফেলে, অর্থাৎ ট্রাইকাসপিড খুলে যায়, বাইকাসপিড খুলে যায়, রক্তগুলো তোমার অ্যাট্রিয়ামের থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করে। এবার খেয়াল করো, রক্ত যখন অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবেশ করছে, ভেন্ট্রিকলে তখন রক্ত অনেক বেশি হয়ে গেছে, ভেন্ট্রিকলে রক্ত অনেক বেশি, ওকে। তো ভেন্ট্রিকলে রক্ত বেশি হওয়ার পর এখন ভেন্ট্রিকলগুলা চাপ দিবে, সংকুচিত হবে। তো ভেন্ট্রিকলগুলা যখন সংকুচিত হবে বা ভেন্ট্রিকলের যখন সিস্টল হবে, তখন কি হবে? তখন রক্তগুলা তো আরো চিপায় পড়ে গেছে, বেচারারা সব চিপায় পড়ে গেছে, বুঝছো? এখন রক্তগুলা ভাবতেছে কি একটা মুশকিল, এখানে ছিলাম, ও চাপ দিল, চাপ খেয়ে আমি এইখানে চলে আসছি, এখানে আসছি, এই ব্যাটা হলো আমার আবার চাপ দিতেছে, তাহলে এখন আমি যাবো কই? তো তখন রক্তগুলা পাগলের মতো, তখন ভেন্ট্রিকল যখন চাপ দিচ্ছে, রক্তগুলো আবার চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এখন কাহিনী আছে, এই যে কপার টিকাগুলো আছে, এই দরজাগুলা যে আছে, এই দরজাগুলো শুধুমাত্র উপর থেকে নিচের দিকে খুলতে পারে। তার মানে রক্তগুলাই দরজা দিয়ে শুধু আসতে পারে, কিন্তু এই কপার টিকা দিয়ে রক্ত কখনো যাইতে পারবে না। কি করতে পারবে না? যাইতে পারবে না। রক্ত চেষ্টা করে যখন ভেন্ট্রিকল সিস্টল হয়, যখন ভেন্ট্রিকল সিস্টল হয় তখন রক্ত চেষ্টা করে আবার এই কপার টিকাগুলো দিয়ে আবার চলে যাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু এই কপার টিকাগুলো শুধু একদিকেই খুলে, বিপরীত দিকে যখন যাওয়ার চেষ্টা করে তখন এই রক্তের চাপের কারণে এই কপার টিকাগুলো খুব জোরে হলো তোমার বন্ধ হয়ে যায়। আমাদের বাসাবাড়ির দরজার মতো একদিক থেকে খুলে, দুই দিক থেকে কোনো দরজা খুলে দেখছো? আচ্ছা খুলে, শপিং মলে হয়তো দুই দিক থেকে দরজা খুলে, কিন্তু আমাদের বাসাবাড়ির দরজাগুলা কি একদিকে খুলে? এখানেও সেম, ভেন্ট্রিকলের সিস্টলের সময় যখন চাপ খায় তখন রক্তগুলা ফার্স্টে কপার টিকা দিয়ে আবার চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কপার টিকাগুলা নিচ থেকে উপরের দিকে তো তোমার যাবে না। তো রক্তের প্রেশারের কারণে কপার টিকাগুলো এমনে থাকে, মনে করে এমনে থাকে, রক্তের চাপের কারণে ধাপ করে একটার সাথে আরেকটা বাড়ি খায়। এই যে ধাপ করে একটার সাথে আরেকটা বাড়ি খায়, তখন একটা সাউন্ড হয়, যেটাকে অনেক বিজ্ঞানীরা বলছে লাভ সাউন্ডের মতো। এটাই হলো আমাদের ফার্স্ট হার্ট সাউন্ড, প্রথম শব্দটা। তাহলে আমাকে বলো তো, ফার্স্ট হার্ট সাউন্ড কখন পাওয়া যায়? দেখছো পুরাটা কিন্তু বেসিক আর কি, বুঝার জিনিস, মুখস্থ করলে পারবা না। ফার্স্ট হার্ট সাউন্ড তাহলে কখন পাওয়া যায়? যখন হলো ভেন্ট্রিকলের সিস্টল হয়, ভেন্ট্রিকলের সিস্টলের কারণে রক্ত তোমার আবার কপার টিকা দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু উল্টা পথে তো আর যেতে পারবে না, কপার টিকাগুলো ধাপ করে বাড়ি খায়, রক্তের প্রেশারের কারণে বাড়ি খায়, এই জন্য এটাকে বলা হয় লাভ। এটা হলো প্রথম ফার্স্ট হার্ট সাউন্ড। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ডটা হলো তোমার লাভ। এটা কখন পাওয়া যায়? ভেন্ট্রিকলের সিস্টলের সময় পাওয়া যায়। মুখস্থ করা লাগছে? করা লাগে নাই, পারবা, বুঝার জিনিস। তো রক্ত তো বুঝছে যে এখান থেকে যাইতে পারবে না, তখন রক্ত কোন দিক দিয়ে যায়? সেমিলুনার হয়ে যায়, সেমিলুনার বাল্ব দিয়ে রক্ত তখন তোমার পালমোনারি ধমনী বা এদিক দিয়ে অ্যাওর্টার মধ্যে চলে যায়। শেষ, প্রথম হার্ট সাউন্ড পাওয়া গেল। এরপরে হৃৎপিণ্ড একটু পরে কি হবে? সংকুচিত হয়েছে, একটু পরে হৃৎপিণ্ড আবার কি হবে? প্রসারিত হবে। তো হৃৎপিণ্ড যখন প্রসারিত হয়, হৃৎপিণ্ডটা যখন তোমার প্রসারিত হয় তখন রক্ত দেখে কি আরেকটা সুযোগ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? হৃৎপিণ্ড যখন আবার মানে ভেন্ট্রিকলগুলো যখন আবার প্রসারিত হওয়া শুরু করে তখন কিন্তু ভিতরের জায়গাটা আবার বেড়ে যায়। তাহলে যেই রক্তগুলা অলরেডি তোমার পালমোনারি ধমনী বা তোমার অ্যাওর্টার মাধ্যমে চলে গেছিল, সেই রক্তগুলা দেখে কি যে মামা আরেকটা তো চান্স পাইছি। কি চান্স পাইছি? আবার তো জায়গা খুলে গেছে, আমি তো চাইলে আবার এখানে যাইতে পারি, কারণ ওদের প্রেশার কমে গেছে, প্রচন্ড প্রেশার দিছিল, ওই দিক দিয়ে উপরে উঠে গেছে। একটু পরে যখন প্রেশার কমে ও যখন আবার বড় হচ্ছে, ও আবার নিচের দিকে আসার চেষ্টা করে, কারণ দেখছে এখন প্রেশার নাই, আমি তো চাইলে আবার যাইতে পারি এখানে। তো রক্তগুলো আবার ভেন্ট্রিকল যখন ডায়াস্টল হয় তখন সেই রক্তগুলো আবার তোমার এই যে ধমনী, মহাধমনীর মাধ্যমে আবার জিনিসগুলা নিচের দিকে আসার চেষ্টা করে, তখন আবার প্যারা খায়, কারণ ওই যে এই সেমিলুনার কপার টিকা শুধুমাত্র নিচ থেকে উপরের দিকে গেলে হলো তোমার খুলে। একই কাহিনী,
যখন উপর থেকে রক্তগুলো যখন আবার নিচে নামতে চায় তখন এই সেমিলুনার কপাটিকাগুলো হঠাৎ করে ঠাস করে বন্ধ হয়ে যায়, তখন আর একটা আওয়াজ আসে হলো ডাব। এটা হলো তোমার সেকেন্ড হার্ট সাউন্ড। এটাকে তোমার বলা হয় কার্ডিয়াক সাইকেলের দ্বিতীয় শব্দ বা সেকেন্ড হার্ট সাউন্ড। এটাকে বলা হয় ডাব, অনেকটা ডাবের মতো শব্দ। তাহলে বুঝতে পারছো লাভ ডাব তাহলে কি উৎপন্ন হয়, খুব ইম্পর্টেন্ট। আবার বলি তাহলে, ভেন্ট্রিকলের সিস্টলের সময় রক্তগুলা বের হওয়ার রাস্তা খুঁজে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, কপাটিকাগুলা জোর করে বাড়ি খায়। তার মানে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড বাড়ি খাওয়ার জন্য লাভ শব্দ উৎপন্ন হয়। মনে রাখতে হবে মেডিকেলে কিন্তু এখান থেকে অনেক টাইপের প্রশ্ন আসতে পারে যে লাভ শব্দটা বা প্রথম রিটস শব্দটা কোন কপাটিকা বন্ধ হওয়ার জন্য হয়। তাহলে অ্যান্সারটা কি হবে, বাইকাসপিড এবং ট্রাইকাসপিড। তাহলে লাভ, এবং এটা কখন হচ্ছে, ভেন্ট্রিকুলার সিস্টলের সময় হচ্ছে। সিস্টল হইল, যাইতে পারলো না, ওর সামনে আরেকটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে রক্তগুলা উঠে যায়, ঠিক আছে, হয়ে গেল। এরপরে ভেন্ট্রিকল যখন ডায়াস্টল হয়, যখন প্রসারিত হওয়ার চেষ্টা করে, তখন রক্ত আবার সুযোগ পাইছে, তখন যেই রক্তগুলা চলে গেছিল সেগুলো আবার আসার চেষ্টা করে। তো আবার আসার জন্য আবার ছ্যাঁকা খায়। একবার ছ্যাঁকা খাইছে, একবার দেখছে যে এখান দিয়েও যেতে পারতেছে না, একটা মেয়ে মানে ও ধরো দুইজনের পছন্দ করে, একজনের দেখলো যে একটা মেয়ে ওকে রিজেক্ট করে দিছে, ও আরেকজন মেয়ের কাছে চলে গেছে। আবার যখন দেখলো যে আগের জন নর্মাল হয়ে গেছে, আবার তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু আবার সে আগের মতোই কাহিনী, এটা নিচ থেকে উপরের দিকে খুলে উপর থেকে নিচে নামতে গেলে তখন সেমিলুনার কপাটিকাগুলা ধাপ করে বাড়ি খায়, মানে ও সেকেন্ড বার ছ্যাঁকা খায়। সেকেন্ড বার ছ্যাঁকা খায়, সে আওয়াজটা অনেকটা ডাব আওয়াজের মতো, এটা হলো সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ড কোন কপাটিকার বন্ধের কারণে পাওয়া যায়, সেমিলুনার কপাটিকা বন্ধের কারণে পাওয়া যায়। মুখস্থ করার কিছু আছে, দেখো পুরাটাই কিন্তু বুঝার। তার মানে সেমিলুনার কপাটিকা বন্ধের কারণে আমরা হলো ডাব আওয়াজটা শুনি, আর তোমার হলো বাইকাসপিড এবং ট্রাইকাসপিড বন্ধের কারণে আমরা হলো লাভ আওয়াজটা শুনি। আর এই সেকেন্ড হার্ট সাউন্ডটা ডায়াস্টলের সময় হলো তোমার শোনা যায়। ঠিক আছে, বুঝতে পারছো? এইভাবে তোমরা খুব সহজেই কি করতে পারবা, অ্যান্সার করে আসতে পারবা। আর আরেকটা মনে রাখার কৌশল আছে, কখন কি হয়, ডায়াস্টলে কি ডাব হয়, দেখো ডাব ডায়াস্টল মনে রাখবা। তাহলে ডাব ডায়াস্টল, তাহলে ডায়াস্টলে ডাব শব্দ পাওয়া যায়, মানে সেকেন্ড হার্ট সাউন্ড পাওয়া যায়, ডতে ড, ডাব ডায়াস্টল। তাহলে ডায়াস্টলে সেকেন্ড হার্ট সাউন্ড, তাহলে লাভে হলো ফার্স্ট হার্ট সাউন্ড যেটা সিস্টলে পাওয়া যায়। তাহলে ভাইয়া রক্ত দিনে কয়বার ছ্যাঁকা খায়, তাহলে তুমি চিন্তা করো প্রত্যেকটা হার্ট বিটে 2 বার করে ছ্যাঁকা খাচ্ছে, তাহলে এরকম মিনিটে 75টা হার্ট বিট হলে 150টা করে ছ্যাঁকা খাইতেছে। তাহলে আপনি হিসাব করো, এখন তুমি হিসাব করতে থাকো, তাহলে ঘন্টায় কয়টা খায়, দিনে কয়টা খায়, আর সারা জীবনে কয়বার খায়, এটা তুমি এখন তাহলে হিসাব করতে থাকো। ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো নিশ্চয়ই পারবা। বুঝা গেছে হার্ট সাউন্ড কি, বুঝতে পারছো? তাহলে লাভ কখন হয়, ডাব কখন হয়, কোন কপাটিকার বন্ধের কারণে কোনটা হচ্ছে এবং কখন হচ্ছে, একেবারে মেকানিজম সহ ইনশাল্লাহ ক্লিয়ার। আমি তোমাদেরকে যেভাবে পড়াইছি এই জিনিসগুলা, মেডিকেল তো পার করতেই পারবা, অ্যাডমিশন এইচএসসি অ্যাডমিশন তো পার হবেই। তোমরা যদি কেউ মেডিকেলে পড়ো ফার্স্ট ইয়ারে, এই সেম জিনিসগুলাই পড়াবে। মেডিকেল ফার্স্ট ইয়ারও দেখবা যে তোমরা পড়ার সময় আমার কথা মনে করবা যে ভাই এমনভাবে পড়াইছে যে মেডিকেল ফার্স্ট ইয়ারও পারতেছি সব, মানে এই জিনিসটা ফার্স্ট ইয়ারেও আছে, মেডিকেল ফার্স্ট ইয়ারে কখনো ভুলবা না, দেখবে সবসময় তোমার মনে থাকবে ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, ওকে। তো এগুলা তাহলে পড়বা, রিভিউ দিবা, অবশ্যই রিভিউ দিবা। এই যে এই আচ্ছা মুছে দিছি না, আমাদের গ্রুপে রিভিউ দিবা। আর হলো যদি আমাদের কেউ কোর্স করতে চাও এইচএসসি প্লাস মেডিকেলে সুযোগ সুবিধা আছে, ওইখানে আমরা এইচএসসি কোর্সটা ফার্স্টে শেষ করব, দেন আমরা মেডিকেলের ফুল সিলেবাসটা শেষ করব, মানে ফুল বই শেষ করব, সাথে হলো তোমার সাধারণ জ্ঞান এবং জিকে সব থাকবে। কারণ এখন পর্যন্ত আমরা জানি না যে মেডিকেলের শর্ট সিলেবাসে এক্সাম হবে কিনা, এই জন্য বলে রাখতেছি। যারা আমাকে বলতেছো যে ভাইয়া মেডিকেলে কি ফুল বইয়ে পরীক্ষা হবে, এটা এখন আমরা কেউ জানি না, হতেও পারে নাও হতে পারে। তো আমি ধরে নিচ্ছি ফুল হবে, ধরে নিয়ে আমরা পড়াবো। যদি দেখা যায় যে পরে ফুল না হয়, আমরা তখন ওইটাই বারবার রিভিশন করব। যাই হোক, কেউ যদি একেবারে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত আমাদের কাছে পড়তে চাও, সুযোগ আছে, উপরে কোর্সের লিঙ্ক দেওয়া আছে এইচএসসি প্লাস মেডিকেল। বা কেউ যদি শুধু এইচএসসি পর্যন্তও পড়তে চাও, তারও সুযোগ আছে, লিঙ্ক উপরে দেওয়া আছে, বা আমাদের পেজে তুমি মেসেজ দিতে পারো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তো সবাই তাহলে থাকবা, তাহলে ভালো থাকো।
আমরা আজকে এখানেই থাক, অনেক হয়ে গেছে, আজকে একটু সময় লেগে গেছে, সমস্যা নাই। আশা করি হৃৎপিণ্ডের সবকিছু ক্লিয়ার। আগামীকালের ক্লাসে আমরা হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ নিয়ে পড়ব, হার্ট ফেলিয়ার, হার্ট অ্যাটাক, এগুলো নিয়ে পড়ব। আর একটু হৃৎপিণ্ডের হলো ইলেকট্রিক ইম্পালস নিয়ে পড়ব, ওই তোমার এসে নোট টোট নিয়ে একটু পড়বো, আর হলো এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথে আবার তোমাদের দেখা হোক, এবং সবাই সুরক্ষিত থাকো আর পড়াশোনা করো, একটু পড়াশোনা করো, কারণ পরীক্ষা চলে আসছে। পারবা, ইনশাল্লাহ পারবা, পড়াশোনা সহজ, জাস্ট লেগে থাকো, পারবা, বিজয় হবেই। ঠিক আছে? বিজয় না হয়ে যাবে কই? কারো না কারো কাছে তো বিজয় আসবেই, সেটা তোমার কাছেই আসবে। পরিশ্রম করো, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। তাহলে আসসালামু আলাইকুম।